প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ব্যাংকিং বিষয় নিয়ে। আমাদের বাংলাদেশ অর্থনীতির এটি একটি চতুর্থ ক্লাস। আমরা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং আমরা জানি আমাদের লেকচারটি 4টি লেকচারে সাজানো আছে। এখানে 290টি প্রশ্নের আলোচনা আছে। তবে বাংলাদেশ ব্যাংকিংয়ে 100-এরও বেশি প্রশ্নের আলোচনা এখানে আছে। তাহলে এই যে ব্যাংকিং ব্যবস্থা আমরা দেখি, ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আসে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি? বাংলাদেশ ব্যাংকে বুঝি, ঠিক না? সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো এরপর আমরা অনেকগুলো কথা দেখতে পাই, সেটা হচ্ছে কোনটা তফসিলি ব্যাংক, কোনটা অতফসিলি ব্যাংক, তফসিলি ব্যাংক কয়টি, অতফসিলি ব্যাংক কয়টি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ইসলামী ব্যাংক, এই জাতীয় নানান ধরনের প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়। সেই সমস্ত প্রশ্ন আমরা এটা পড়ব। তারপর ব্যাংক রেট কি, সিআরআর কি, এসএলআর কি, এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ প্রচুর প্রশ্ন এখানে আছে। এরপর আমরা দেখি টাকা আছে। টাকাও দুই ধরনের, একটা আছে অর্থ মন্ত্রণালয়ের টাকা, যেটাকে আমরা সরকারি টাকা বলি, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাকা, সেটাকে আমি বাংলাদেশ ব্যাংকের নোট বলি। তাহলে এই সরকারি নোট, ব্যাংক নোট, এসবের মধ্যে পার্থক্য আছে। সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। এই জাতীয় বিষয়ে অনেক পার্থক্য আছে, ঠিক না? এর মধ্যে আমরা মোটামুটি সবাই জানি সেটা হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, এগুলোর মধ্যে থাকে অর্থ সচিবের স্বাক্ষর, তাই ওগুলো হচ্ছে সরকারি নোট। আর যে বড় নোটগুলো আছে যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 200 টাকা, এই নোটগুলো হচ্ছে 60টি। এই 60টি নোটে থাকে বাংলাদেশ ব্যাংকের স্বাক্ষর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে, তাই এগুলো হচ্ছে ব্যাংক নোট ইত্যাদিতে। তারপর আমাদের দেখতে হয় সেই ব্যাংক নোটের যে কাগজগুলো কোথা থেকে আনে, বিশেষ করে 500 টাকার নোট জার্মানি থেকে আসে, সেটার আলোচনা আসে। এরপর আসে কাগজগুলো ছাপায় কোথা থেকে, সেই ছাপাইতে গাজীপুর, টাকশাল থেকে, সেটাও পরীক্ষায় কিন্তু আসে। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত, যেমন গভর্নরের মেয়াদ হয় 4 বছর। তারপর হচ্ছে গভর্নর কত বছর পর্যন্ত থাকতে পারেন, 67 বছরের পর আর গভর্নর থাকতে পারেন না, এগুলো পরীক্ষায় আসে। গভর্নরকে সহায়তা করার জন্য পরিষদে মোট কয়জন, বডিতে কয়জন সদস্য থাকে? 9 জন সদস্য থাকে। তার মধ্যে গভর্নর 1 জন, ডেপুটি গভর্নর 4 জন, আদার্স সদস্য সব মিলায় পরিচালনা পর্ষদে মোট সদস্য থাকে কয়জন? 9 জন, সেটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা এই সমস্ত কিছুই কিন্তু আমরা একটা গ্লান্স মুখে বললাম, সেটাকে আমরা আবার কাগজে পত্রে সব কিছুই দেখার চেষ্টা করব। প্রথমেই দেখি আমরা বাংলাদেশ ব্যাংকের সরকারি বেসরকারি এসব আলোচনাটা আমরা একটু আগে করি। এই যে এই পেজটা আলোচনা আমরা সবার আগে করব, সেটা হচ্ছে তফসিলিভুক্ত ব্যাংক আর হচ্ছে অতফসিলি ব্যাংক। সেটা হচ্ছে আমরা দেখি অতফসিলি ব্যাংক বলতে আমরা কোনটা বুঝি। যেমন ধরো আমরা একটা ব্যাংকের নাম পড়েছি, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক হতে পারে, ব্রাক ব্যাংক হতে পারে। তাহলে এই যে গ্রামীণ ব্যাংক কি তফসিলি না অতফসিলি? তাহলে অ্যান্সার হয়ে যাবে গ্রামীণ ব্যাংক হচ্ছে অতফসিলি। অপরদিকে যদি আমরা সোনালী ব্যাংকের কথা বলি অথবা ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, এই সোনালী বা ডাচ বাংলা এই সবগুলা ব্যাংক হচ্ছে তফসিলি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে তফসিলি বলি আর কোনটাকে অতফসিলি বলি, সেটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা, মনে করি বর্তমান সময়ে যে আইন আছে, সেই ব্যাংকের প্রধান আইনটা হচ্ছে 1991 সালের আইন দিয়ে ব্যাংকটা চলে, কিন্তু রিসেন্টলি আবার কিছু আইন চেঞ্জ হয়। বর্তমানে একটা আইন অনুযায়ী যদি আপনারা একটা ব্যাংক খুলতে চান, যেমন আপনি একটা ব্যাংক খুলতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত দিতে হবে। কারণ আপনি যদি ভেগে যান দেউলিয়া হওয়ার পর, তাহলে এই জামানতটা দিতে হয় বর্তমানে কত কোটি? 500 কোটি টাকা জামানত দিয়ে একটা ব্যাংক শুরু করতে হয়। অর্থাৎ যেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে 500 কোটি টাকা রক্ষিত রেখে, জামানত রেখে শুরু করে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন নেয়, সেই ব্যাংকগুলাই হচ্ছে তফসিলি ব্যাংক। তাহলে এই যে তফসিলি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা শিডিউল বা তালিকাভুক্ত ব্যাংক বলি, তফসিলি ব্যাংক, এগুলো বাংলাদেশ ব্যাংকে কত টাকা জামানত দেয়? বর্তমানে 500 কোটি, কিন্তু আগে যারা দিয়েছিল সোনালী রূপালী, এরা তো তখন কম দিয়েছে, কিন্তু বর্তমানে 500 কোটি। অর্থাৎ তফসিলি ব্যাংক হচ্ছে যারা এই একটা নির্দিষ্ট জামানত দিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে, এই পারমিশনটা কে দেয়? পারমিশনটা দেয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই জাতীয় ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক। আর এর বাইরে যেগুলো আছে, যেমন ধরো গ্রামীণ ব্যাংক হইতে পারে, তারপর হইতে পারে ব্রাক ব্যাংক, এই যে ব্যাংকগুলো আছে, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকে এই 500 কোটি টাকা জামানত দেয় না। এরা হচ্ছে কিন্তু অতফসিলি ব্যাংক। তাহলে আশা করি আমরা তফসিলি ব্যাংক আর অতফসিলি ব্যাংকের পার্থক্যটা বুঝতে পারলাম। আবার পরীক্ষা আসে বর্তমানে তফসিলি ব্যাংক কয়টি? সেক্ষেত্রে আমাদের তফসিলি ব্যাংকের অ্যান্সার হবে বর্তমানে তফসিলি ব্যাংক 62টি। তফসিলি ব্যাংক কয়টি? 62টি। তাহলে এই 62টির মধ্যে আমরা অনেকগুলা প্রকারভেদ দেখতে পাই। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকার, এই তফসিলি ব্যাংক যে 62টি, সেটাকে আমরা কয়েকটা ভাগে কি করব? ভাগ করব। এর মধ্যে একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক।
বিশেষায়িত ব্যাংক, এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই বিশেষায়িত ব্যাংকগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই সবগুলোর শেষে সি আছে, যেমন ধরো বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা শেষেও সি আসে। আরেকটা আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সংক্ষেপে আমি দিলাম এই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তাহলে এটা শেষেও কি আছে, এটার মধ্যে একটা সি আছে। আরেকটা হচ্ছে প্রবাসী ব্যাংক, এই যে প্রবাসী মানুষের উপকারের জন্য, এখানেও সি আছে। তাহলে বিশেষায়িত সবগুলা ব্যাংকের মধ্যেই সাধারণত কি থাকে, সি থাকে, এই শয়ের প্রভাব থাকে। তাহলে কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী ব্যাংক, এই সবগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম বিশেষায়িত ব্যাংক আমরা কয়টা পাইলাম, তাহলে বিশেষায়িত ব্যাংক কিন্তু আমরা পাওয়া গেলাম কয়টা, 3টা। এরপর আমরা দেখতে পাবো যে সরকারি বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। তাহলে এই দুইটার পার্থক্যটা কি? একটা হচ্ছে আমি দিলাম সরকারি বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? সরকারি বাণিজ্যিক ব্যাংক যারা ব্যবসা করে, যারা আপনাকে লোন দেয়, এরা সরকারি বাণিজ্যিক ব্যাংক। আবার কিছু আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যারা আপনাকে লোন দেয়, আপনার কাছ থেকে আমানত নেয়, এই সমস্ত কাজগুলো এরা করে থাকে, ঠিক না? যেমন আপনি সোনালী ব্যাংকে যাবেন, সে আপনার কাছ থেকে আমানত নিবে, আবার সোনালী ব্যাংকে যাবেন আপনি তার কাছ থেকে কিন্তু লোনও পাবেন। ডাচ বাংলায় যাবেন, সে আপনার টাকা জমাও রাখবে, আমানত নিবে, আবার সে কিন্তু একসময় আপনাকে লোন চাইলে আপনাকে লোনও দিবে। তাহলে সরকারি বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এই দুইটা আমরা দেখলাম। সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, যেগুলো আমরা বলেছি এই সোনালী, রূপালী, এগুলো হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। আবার ডাচ বাংলা, এগুলো হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনেক বেশি, 44টি। তাহলে সরকারি বাণিজ্যিক ব্যাংক দেখলাম, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দেখলাম, আর বিশেষ ব্যাংক আমরা কয়টা দেখছিলাম, বিশেষায়িত ব্যাংক দেখছিলাম কয়টা, 3টা। এখন প্রশ্ন হতে পারে এই সরকারি বাণিজ্যিক ব্যাংক আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পার্থক্যটা কি? দুটোতে একই ধরনের কাজ করে। হ্যাঁ, একই ধরনের কাজ করে। এই যে বললাম একটা ব্যাংক বানাইতে গেলে আপনাকে কত কোটি টাকা কি করতে হয়, 500 কোটি টাকা প্রথমে দিয়া, তারপর জামানত দিয়া বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হয়। এই যে সোনালী ব্যাংকের যে টাকাটা, সোনালী ব্যাংকের টাকাটা কে দিয়েছে? সরকার দিয়েছে। রূপালী ব্যাংকের টাকাটা সরকার দিয়েছে। জনতা ব্যাংকের টাকাটা, এই যে জামানতটা, এটা কে দিয়েছে? সরকার পক্ষ থেকে দিয়েছে, তাই এটা হচ্ছে সরকারি ব্যাংক। আর এই যে বেসরকারি ব্যাংক, সেটা ডাচ বাংলা হইতে পারে, পূবালী হইতে পারে। পূবালীকে অনেকে, পূবালী সোনালীর সাথে মিলে যায় বলে পূবালীকে অনেকে সরকারি মনে করে। পূবালী কিন্তু ভুলেও সরকারি নয়, পূবালী হচ্ছে বেসরকারি। আমি এটাকেই বেশি ফোকাস করব, যেহেতু এটা নিয়ে মানুষের কি বেশি, দ্বন্দ্বটা বেশি, তাই আমি এটাতেই বেশি ফোকাস করব। তো পূবালী ব্যাংক হচ্ছে বেসরকারি ব্যাংক। এই পূবালী ব্যাংকের যেই জামানতটা বাংলাদেশ ব্যাংকে দিতে হলো, সেই জামানতটা কোনো পূবালী ব্যাংকের মালিক দিয়েছেন, সরকার দেয় নাই। এই জন্য আমরা এটাকে বলি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমরা এই দুইটা পার্থক্য বুঝে ফেললাম। অর্থাৎ সরকারি বাণিজ্যিক ব্যাংকের জামানত কে দিয়েছে? সরকার দিয়েছে, তাই ওটা সরকারি। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জামানত কে দিয়েছে? ওই ব্যাংকের মালিক দিয়েছে, তাই এটা বেসরকারি। তাহলে এই দুইটার পার্থক্য আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম। গুড। আমাদের দেশে বিদেশি বাণিজ্যিক ব্যাংকও আছে কয়েকটা। এর মধ্যে হাবিব ব্যাংক একটা আছে, বিদেশি, খুব বিখ্যাত বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে। এর মধ্যে একটা হচ্ছে হাবিব ব্যাংক আর একটা হচ্ছে সিলন ব্যাংক। হাবিব ব্যাংক, সিলন ব্যাংক, এগুলো হচ্ছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এই বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে কয়টি? 9টি। তাহলে আমরা দেখি এখানে মোট কয়টা পাইলাম, 6 আর 4 44 50, আর এখানে পাইলাম 59, আর এই হচ্ছে 3। এই যে সব মিলায় জিলা, এই 3 6 44 9, এই সব মিলে আমরা মোট তফসিলি ব্যাংক কয়টা পাইলাম? 62টি তফসিলি ব্যাংক। আশা করি বিষয়টা ক্লিয়ার হইল। সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোনটি? সেটা বিশেষায়িত ব্যাংক কয়টি বাংলাদেশে? 3টি। আর এটাও আসে সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? 6টি। ঠিক আছে। আর বিদেশি ব্যাংক আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অত বেশি প্রশ্ন আসে না, এই 3টা থেকে বেশি প্রশ্ন আসে। তাহলে এই পেজটা আমরা বুঝতে পারলাম। এবার আসি বাংলাদেশে ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া তাহলে কোন ক্যাটাগরিতে পড়বে? তাহলে ইসলামী শরিয়া কিন্তু এটার মধ্যে পড়বে। এটার মধ্যেই, এই 44-এর মধ্যেই ইসলামী শরিয়া আছে কয়টি? 11টি। তাহলে ইসলামী শরিয়া কোন ধরনের? এটি হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পড়ে। ঠিক আছে, ইসলামী শরিয়া এই 44টার মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এটা আবার পরীক্ষায় আসে যে ইসলামী শরিয়া ব্যাংক কোনটি, কয়টি? বাংলাদেশে মোট 11টি। এর মধ্যে আমরা জানি সবার আগে হচ্ছে ইসলামী ব্যাংক, ঠিক না? গুড। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক ইসলামীকরণে ঢুকছে। আর সর্বশেষ তালিকা, বাংলাদেশের সর্বশেষ 62তম তালিকাভুক্ত তফসিলি ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক। তাহলে এই দুইটা কিন্তু আমার পরীক্ষায় আসবে। এই যে আমরা 1 নম্বর ব্যাংকে যাব না, আমরা 62 নম্বর যেটা, সেটাই যাব। 62 নম্বর তফসিলি ব্যাংকের মধ্যে আমরা কোন ব্যাংকে পাই? সিটিজেন ব্যাংকে আমরা পাই, ঠিক না? আর সম্প্রতি আরেকটা আছে, সেটা হচ্ছে নগদ এই ব্যাংকিং কার্যক্রমে ঢুকেছে। এই যে আইএফআইসি ব্যাংকের সাথে এটা পরীক্ষায় আসে। আইএফআইসি ব্যাংকের সাথে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে কাজ করে। আর এবি ব্যাংকের পুরো নাম হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। এই আরব বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। তাহলে প্রথম বেসরকারি ব্যাংক কি? আরব বাংলাদেশ ব্যাংক। আরেকটা বেসরকারি ব্যাংক প্রচুর আসে, বিদেশি ব্যাংক, সেটা হচ্ছে কি? হাবিব ব্যাংক, বিদেশি ব্যাংক।
এখন তাহলে আমরা চলে যাব বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আমরা আলোচনা করব। সকল ব্যাংকের বসকে বাংলাদেশ ব্যাংক। আমি আবার দেই 3টি বিশেষায়িত ব্যাংক, 44টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, 6টি সরকারি বাণিজ্যিক ব্যাংক, আর হচ্ছে আমরা দেখতে পাবো 9টি আছে বিদেশি ব্যাংক। এই যে 62টি ব্যাংক, এই 62টি ব্যাংকের বসকে, এই 62টি ব্যাংকের বসই কিন্তু বাংলাদেশ ব্যাংক। তাহলে এবার যদি বলে তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, তাদের জামানত, তারা যে জামানত দেয় সেই জামানতটাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। তাদের কিন্তু মাঝে মাঝে টাকার অভাব হয়। তোমরা যারা অর্থনীতি সম্পর্কে খোঁজ রাখো তারা জানো যে কিছুদিন আগে সরকার পতনের পর কিছু ব্যাংক কিন্তু প্রায় ব্যাংকের সেক্টরে প্রচুর দুর্নীতি হওয়ার কারণে টাকা দিতে পারছিল না, গ্রাহকদের টাকা দিতে পারছিল না। এই ব্যাংকিং সেক্টর থেকে টাকাটা অ্যাসালম গ্রুপ পাচার করে বিদেশ নিয়ে গেছে। এখন পাচার করে কার টাকা নিয়েছে? গ্রাহকের টাকা, তোমার আমার টাকা নিয়েছে। এখন তোমার আমার টাকা, আমি যখন আমার টাকা চাইতে গেলাম, ধরো 10 কোটি টাকা আমি ব্যাংকে চাইতে গেলাম, ব্যাংকে তো টাকা নাই, ব্যাংক থেকে দেবে, কারণ তার টাকা তো অ্যাসালম নিয়ে গেছে। তখন কি হয় জানো? তখন এই সমস্ত ব্যাংক হাত পাতে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে। এবার বাংলাদেশ ব্যাংকে তার যে জামানত রক্ষিত আছে সেখান থেকে কিছু টাকা সাপ্লাই দেয়। অর্থাৎ যদি বলা হয় যে ঋণের সর্বশেষ ভরসা, এই ব্যাংকের ঋণের সর্বশেষ ভরসা কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অনেক সাপোর্ট দেয় এদেরকে। তবে আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন এই ব্যাংকগুলো থেকে টাকা নেও, জেনারেলি ধরো তুমি এখান থেকে 13% সুদে তুমি টাকা নিলা, তাহলে তুমি এখান থেকে টাকা নিলা 13% সুদে, কিন্তু তুমি অবাক হইবা এরা তো আবার মাঝে মাঝে কার কাছ থেকে টাকা আনে? বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, কিন্তু তারা আনে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 4% সুদে। তাহলে খেয়াল করে দেখেছো, তারা বাংলাদেশ ব্যাংক থেকে 4% সুদে আনে, সুদে আনার পর সে আমাকে ওই একই টাকা সে আমাকে দেয় কত সুদে? 13% সুদে। আর এটাকেই বলা হয় ব্যাংক রেট। এটাকে কি বলা হয়? ব্যাংক রেট। তাই যদি বলা হয় ব্যাংক রেট কোনটি, আমরা যেটা পাই সেটা না, আমরা যেটা পাই সেটা কিন্তু ব্যাংক রেট নয়। ব্যাংক রেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই আদার্স ব্যাংকে যেই রেটে টাকাটা দেয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। কি একটা মজার ব্যাপার না? তারা আনছে 4% রেটে, আর আমাদের কাছ থেকে সেই টাকাই তারা আমাদের দিচ্ছে এবং আমাদের কাছ থেকে নিচ্ছে কত? 13% রেট। এমনটা কেন হয়? কারণ এই যে মাঝখানে 4 থেকে 9, এই 9% যে তারা লাভ করে, এই 9% লাভ থেকেই তো তারা তাদের এসির খরচ, ভবনের খরচ, কর্মচারীদের খরচ মিটায়, নাহলে তো আর মিটাইতে পারতো না। তাহলে বাংলাদেশ ব্যাংক অনেক সহায়তা করে। তাহলে আমরা দেখো, আমরা কি দেখলাম? বাংলাদেশ ব্যাংক তাদের অথরিটি, মানে তাদেরকে পরিচালনা করে। বাংলাদেশ ব্যাংক তাদেরকে সর্বশেষ কি দেয়? 4% রেটে ঋণ দেয়। এমন হইতে পারে বাংলাদেশ ব্যাংক যখন টাকার অভাব হয়, এদের যখন টাকার অভাব হয়, তখন বাংলাদেশ ব্যাংক সরকারকে, অর্থ মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করে, ফিন্যান্স মিনিস্টারকে রিকোয়েস্ট করে, তারপর ফিন্যান্স মিনিস্টার টাকা ছাপায়, টাকা ছাপায়া পর্যন্ত এদেরকে কি করে? টাকা দেয়। কিছুদিন আগে 25,000 কোটি টাকা ছাপাইছে। এবার বলো তো টাকা ছাপায় কে? অর্থ মন্ত্রণালয় টাকা ছাপায় না, অর্থ মন্ত্রণালয়ের কাছে সে অনুমতি নিয়ে টাকা কিন্তু ছাপায় বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের কত কাজ আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে সে টাকা ছাপায়, দুই হচ্ছে এদেরকে সে নিয়ন্ত্রণ করে, এদের জন্য আইন তৈরি করে, এদেরকে সর্বশেষ কি দেয়? 4% রেটে টাকা দেয়। এরপর মুদ্রার কখন টাকা বেশি ছাপাবে, কখন কম ছাপাবে সেটার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয়। এরপর আমরা মুদ্রাস্ফীতির নাম শুনেছি, মুদ্রাস্ফীতি বাড়লে সে টাকা কম ছাপাবে না বেশি ছাপাবে সেই সিদ্ধান্ত নেয়। নানাবিধ কাজ করে বাংলাদেশ ব্যাংক। তাহলে এবার বাংলাদেশ ব্যাংকের গঠনটা আমরা একটু একটা গ্লান্স দেখে নিই। গঠনটা আমি এখানে তোমাদের দাগিয়ে দিব, কিন্তু তার আগে একটু সহজে দেখিয়ে নিই। এই যে বাংলাদেশ ব্যাংক, বিবি বা বাংলাদেশ ব্যাংক সংক্ষেপে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংক। তাহলে এটার মধ্যে যে বস থাকবে সেই বসের নাম কি? গভর্নর। গভর্নর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বস। তাহলে গভর্নর থাকে কয়জন? একজন। এরপর গভর্নরের যেই চেলা থাকে, সহায়ক থাকে, এদেরকে আমরা বলি কি? ডেপুটি গভর্নর। এই ডেপুটি গভর্নর থাকে আবার 4 জন, মাঝে মাঝে কম বেশি হয়, জেনারেলি 4 জন থাকে। তাহলে হইল কয়জন? 5 জন। আর আদার্স হচ্ছে তোমার আদার্স গুরুত্বপূর্ণ পদ, ওগুলো আসে না তাই দিলাম না, ওগুলা থাকে 5 জন। এটাকে বলা হয় গভর্নর বডির পরিচালনা পর্ষদ। এই বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে কয়জনে মিলে? বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে 9 জনে মিলে। এই যে পরিচালনা পর্ষদ আমরা দেখতে পেলাম, সেখানে থাকে মোট কয়জন? 9 জন। তাহলে প্রশ্নটা কীভাবে আসে? বাংলাদেশ পরিচালনা পর্ষদে কয়জন সদস্য? 9 জন সদস্য। বাংলাদেশ ডেপুটি গভর্নর কয়জন? 4 জন, সেটা পরীক্ষা আসে। গভর্নর কয়জন? 1 জন। এবার আসি মেয়াদ। এই গভর্নরের মেয়াদ কয়দিন? তারা কতটুকু পর্যন্ত থাকবেন? তাহলে গভর্নরের মেয়াদ কয় বছর? 4 বছর। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ডেপুটি গভর্নরদের মেয়াদ কয় বছর? তাহলে এদের মেয়াদও কয় বছর? 4 বছর। এই প্রশ্নটা এখান থেকে আসে, আমরা একবারে পড়ে নিলাম। এরপর আবার বয়স আসে। বয়স
সে কি 100 বছর বয়সে গভর্নর হতে পারবে? পারবে না। 67 বছর হয়ে গেলে তার গভর্নর হওয়া কি শেষ, তার বাতিল, সে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে গভর্নরের বয়স কত পর্যন্ত? 67 পর্যন্ত। এটা পরীক্ষা আসে। তাহলে এবার আসি এটার জন্মলগ্ন কত। বাংলাদেশের জন্মলগ্ন আর এটার জন্মলগ্ন সেম। বাংলাদেশের জন্ম বিজয় কত? 16 ডিসেম্বর। আর বাংলাদেশ ব্যাংকের সূচনাও 16 ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস আর বাংলাদেশ ব্যাংকের সূচনা কি সেম। তাহলে আমরা এখান থেকে বাংলাদেশ ব্যাংকের যে বডিটা আছে সেই বডিটা সম্পর্কে জানলাম। এবার যে হেড অফিসটা, তাহলে হেড অফিসটা কোথায়? মতিঝিলে। এটা মোটামুটি আমরা সবাই জানি, হেড অফিস মতিঝিলে। এরপরও তার 1 2 3 4 5 6 7 8 9 10 তার মোট কয়টি শাখা আছে? 10টি শাখা আছে। অর্থাৎ হেড অফিস ছাড়াও সারা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা আছে? 10টি শাখা আছে। সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরও বাংলাদেশ ব্যাংকের সাথে আরও কতগুলো বিষয় জড়িত আছে। একটা তো দেখলাম মতিঝিল, 10টি শাখা। এরপর সে যে টাকা ছাপায়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায়, সেটা ছাপায় কোথা থেকে? গাজীপুর থেকে। তাহলে টাকা ছাপানোর মেশিন তার কোথায়? গাজীপুরে। এরপর তার একটা ট্রেনিং আছে, সে তার অফিসারদের কি দেয়? ট্রেনিং দেয়। তার এডিদের সে ট্রেনিং দেয়। এই ট্রেনিংটা ইনস্টিটিউট হচ্ছে আবার মিরপুরে, সব কিন্তু মতিঝিলে নয়। তার ট্রেনিং ইনস্টিটিউশন মিরপুরে। আবার তার একটা টাকা, বাংলাদেশের এই যে টাকার একটা জাদুঘর আছে, সেই টাকার জাদুঘরও কিন্তু মিরপুরে। তাহলে বাংলাদেশ ব্যাংক এক জায়গায় বসে কাজ করে না, শুধু মতিঝিলে নয়, এর সাথে নানান ফাংশন আছে। এখন দেখো বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, আচ্ছা কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, আর কেন্দ্রীয় ব্যাংকের সাথে আরেকটা পার্থক্য বলে দিই, এই কিন্তু জনগণের কাছ থেকে কোনো টাকা নেয় না, জামানত নেয় না। ধরো তোমার একটা সোনালী ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নেই, কারণ সে জনগণের কাছ থেকে কোনো জামানত নেয় না। এটা মাথায় রাখবা। আমাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, আমাদের ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, আমাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সব ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু তোমার কখনোই বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংক তোমার কাছ থেকে কোনো জামানত নেয় না। এই যে আমরা অ্যাকাউন্টে টাকা রাখি, সেটাকে বলা হয় জামানত গ্রহণ। তাহলে দেখো এই তফসিলি ব্যাংকগুলো জামানত গ্রহণ করে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কখনোই জামানত গ্রহণ করে না, কারণ এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সে হচ্ছে অথরিটি, বস। তাহলে কোন ব্যাংক কখনো জামানত গ্রহণ করে না? সেটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক কখনোই জামানত গ্রহণ করে না, সেটা আমরা দেখলাম। এই পরিচালনা পর্ষদের সদস্য কয়জন? 9 জন, সেটা আমরা দেখলাম। গভর্নর থাকে কয়জন? 1 জন, সেটাও দেখলাম। ডেপুটি গভর্নর কয়জন থাকে? 4 জন, সেটাও দেখলাম। আর আদার্স মিলে 4 জন সদস্য, সব মিলে কয়জন হবে? সব মিলে হবে 9 জন। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি গভর্নর, গভর্নর হচ্ছে এই পরিচালনা পর্ষদের বস থাকে, সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। প্রথম গভর্নরের নাম আসে হামিদুল্লাহ, আর বর্তমান গভর্নর হচ্ছে মনসুর সাহেব। বর্তমান গভর্নর মনসুর আহসান মনসুর সাহেব হচ্ছে বর্তমান গভর্নর, আর প্রথম গভর্নর হামিদুল্লাহ। প্রধান বাংলাদেশ ব্যাংকের মোট শাখা রয়েছে কয়টি? মোট 10টি শাখা রয়েছে, বিভিন্ন বিভাগীয় শহরে 10টি শাখা রয়েছে। এখন দেখো বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী, অনেকগুলা কাজ সে করে। মুদ্রা ও নোট প্রচলন, এই যে আমরা অনেকগুলা নোট দেখি, মুদ্রা দেখি, আমরা কি কি নোট দেখি খেয়াল করে দেখো। আমরা নোট দেখি 1 টাকার নোট, আমরা দেখি 2 টাকার নোট, আমরা দেখি 5 টাকার নোট। এই 3টা নোটকে আমি আলাদা করব। এরপরও আমরা অনেকগুলা নোট দেখি, সেই নোটগুলোর মধ্যে আছে কি? 10 টাকার নোট আছে, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, আর আছে হচ্ছে আমাদের 1000 টাকার নোট। এই হচ্ছে আমাদের নোট। 500 টাকার একটা আছে, 500 টাকারটা এখানে লিখে নেই। 500 টাকার নোট, আর আছে কি 1000 টাকার নোট। এই নোটগুলো কিন্তু আবার ভাগ করা কিভাবে খেয়াল করে দেখো। এই যে নোটগুলো, এই নোটগুলোকে আমরা বলি ব্যাংক নোট। এইগুলাই বাংলাদেশ ব্যাংক দায়িত্ব পালন করে। এই নোটগুলোকে বলা হয় ব্যাংক নোট, আর এগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। আর এই 3টা নোটকে বলা হয় সরকারি নোট। এগুলা অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তাই এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। আবার আসে বাংলাদেশে মোট নোট কয়টি? তো মোট নোট দেখো, এখানে আছে হচ্ছে 7টি, 1 2 3 4 5 6 7, আর এখানে আছে হচ্ছে 3টি। তাহলে মোট নোট কয়টি হবে? বাংলাদেশের মোট নোট হবে কয়টি? 10টি। তাহলে মোট 10টি নোট আছে, এর মধ্যে 7টা হচ্ছে ব্যাংক নোট, আর এই 3টা হচ্ছে কি? সরকারি নোট। এই সরকারি নোটে থাকে সচিবের স্বাক্ষর, আর ব্যাংক নোটে থাকে কার স্বাক্ষর? গভর্নরের স্বাক্ষর। তাহলে মুদ্রা এবং নোট প্রচলন করে, সেগুলো সে ছাপায়। কোথা থেকে ছাপায়? এই নোটগুলো সে কোথা থেকে ছাপায়? গাজীপুর থেকে ছাপায়। তাহলে টাকা ছাপানোর কাজ একমাত্র কার? টাকা ছাপানোর কাজ একমাত্র বাংলাদেশ ব্যাংকের, অর্থ মন্ত্রণালয়ের নয়। কিন্তু স্বাক্ষর জারি থাকুক, কিন্তু ছাপানোর কাজটা গাজীপুর থেকে বাংলাদেশ ব্যাংকই করে থাকে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, অর্থাৎ বাজারে মুদ্রা
বাজারে কি পরিমাণ টাকা সে ছাপাবে, কি পরিমাণ টাকা সে ছাপাবে, এটা পুরোপুরি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। কারণ টাকা বেশি ছাপাইলে আমাদের জিনিসপত্রের দাম কি বেড়ে যায়। আমরা এটা অনেকে বুঝি, অনেকে বুঝি না। সব কথা হয়তো বা বলবো না সময়ের স্বল্পতার কারণে। জিনিসপত্রের যখন টাকা বেশি ছাপায় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, টাকা কম ছাপাইলে আবার জিনিসপত্রের দাম একটু কম থাকে। এই সমস্ত মার্কেট যে নিয়ন্ত্রণ হয়, এই নিয়ন্ত্রণের মূল কারিগর কিন্তু বাংলাদেশ ব্যাংক। সেটা আমরা জানি না, কিন্তু মূল কারিগর বাংলাদেশ ব্যাংক। সে কখনো টাকা মার্কেটে বেশি ছেড়ে দেয়, কখনো টাকা মার্কেটে সে কম ছেড়ে দেয়, এইভাবে সে আমাদের দাম উঠানামা করাইতে পারে। মুদ্রানীতি প্রণয়ন। মুদ্রানীতি হচ্ছে টাকা পয়সার নীতি। দুইটা নীতি আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসে দুইটা নীতি অর্থনীতিতে। একটা হচ্ছে মুদ্রানীতি, মুদ্রা সংক্রান্ত যত কাজ আছে সব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করে। আরেকটা হচ্ছে রাজস্ব নীতি। রাজস্ব নীতি কি জানো? রাজস্ব নীতি হচ্ছে ট্যাক্স কেমন হবে, কর কেমন হবে, কত পার্সেন্ট ট্যাক্স, কত পার্সেন্ট কর, কত পার্সেন্ট কাস্টমস, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এনবিআর, বাংলাদেশ বোর্ড অফ রাজস্ব, রেভিনিউ। রেভিনিউ শব্দের অর্থ কি? রাজস্ব। তাহলে রাজস্ব নীতি কে প্রণয়ন করবে? রাজস্ব বোর্ড প্রণয়ন করবে, সোজা কথা। আমি আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি লাস্টবার বলছি, ট্যাক্স কত হবে, আমাদের কাস্টমস কত হবে, আমাদের ভ্যাট কত হবে, সেটা সব নিয়ন্ত্রণ করে এনবিআর। কারণ এর নামই হচ্ছে রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, রাজস্ব বোর্ড। সে রাজস্ব নীতি প্রণয়ন করবে। টাকা পয়সা সংক্রান্ত সকল নীতি বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করবে। ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ, ওই যে আমরা বললাম না 500 কোটি টাকা প্রথমে জামানত দেয়, এছাড়া আরও যত টাকা আছে চাইলে সে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে পারে, রিজার্ভ সংরক্ষণ করে। ঋণ নিয়ন্ত্রণ। ঋণ আমরা কি পরিমাণ পাবো কি পাবো না, বেশি পাবো না কম পাবো, এটা পুরোপুরি বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে। অনেক সময় বাংলাদেশ ব্যাংক এই তার বেসরকারি ব্যাংক, যেমন ধরো এই যেটাকে বললাম না পোয়ালি ব্যাংক, সে পোয়ালি ব্যাংকে বলে দিবে যে আপনি এত কোটি টাকা ঋণ দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। সে ঋণ নিয়ন্ত্রণ করে। শুধু পোয়ালি না, সকল ব্যাংকেরই কিন্তু সে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংক, আমরা একটু আগে দেখলাম বাণিজ্যিক ব্যাংকগুলো যখন তোমার টাকা পয়সা অভাব হয় তখন বাংলাদেশ ব্যাংক সে 4% রেটে কি দেয়? 4% রেটে টাকা দেয়, যেটাকে আমরা ব্যাংক রেট বলি, ঠিক না? ওকে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে, এই যে ডলার আছে, এই ডলারগুলো সে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক। মানি লন্ডারিং প্রতিরোধ। মানি লন্ডারিং হচ্ছে তোমার এক দেশ থেকে আরেক দেশে অবৈধভাবে টাকা পাঠানো, বৈধভাবে নয়, সেটা প্রতিরোধ করে বাংলাদেশ ব্যাংক। এই মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্য বাংলাদেশ ব্যাংক একটা আইনও করেছে 2012 সালে। তাই পরীক্ষায় আসে মানি লন্ডারিং আইন কত সালে, তাহলে অ্যান্সার হবে 2012 সালে। তাহলে তুমি কি দেখলা? আমরা দেখলাম যে ওই সোনালী ব্যাংক বলো, ডাচ বাংলা ব্যাংক বলো, এরা শুধু আমাদের কাছ থেকে টাকা নেয়, ইন্টারেস্ট দেয়, আবার আমাদের টাকা দেয়, ইন্টারেস্ট নেয়, এই কাজই করে। আর এদের সমস্ত চাবিকাঠি কার হাতে? বাংলাদেশ ব্যাংকের হাতে। হ্যাঁ, ঋণদানের শেষ আশ্রয়স্থল, এটা আমরা আগেও দেখেছি। ওই যে বললাম, যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো টাকা পয়সা পায় না তখন এই বাংলাদেশ ব্যাংক তাকে প্রয়োজনে টাকা ছাপায়া হইলেও ঋণ দেয়, তবে সেক্ষেত্রে রেট কত? 4%। এখানে আরেকটা কথা আছে, সিআরআর বলা হয় এটাকে। এই জিজ্ঞাসা করা হয় সিআরআর রেট কত পার্সেন্ট? 4%। আরেকটা কথা আছে এসএলআর রেট, এই এসএলআর রেট হচ্ছে 13%। এটা আলাদা আলাদা প্রশ্ন আসে, সময় পাইলে এই দুইটার একটু ব্যাখ্যা করব। ট্রেজারি বিল ইস্যু করে বাংলাদেশ ব্যাংক, এটা পরীক্ষায় আসে। ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি মানে কি? ট্রেজারি মানে হচ্ছে তুমি এক জায়গায় কোনো টাকা পয়সা সংরক্ষণ করো, সেটাকেই বলা হয় ট্রেজারি। তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রচুর কার্যক্রমকে আমরা দেখতে পেলাম, ঠিক না? এখান থেকে আমাদের যা আসতে পারে, সোনালী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম কি? সোনালী ব্যাংক। এটা আরও অবাক হইবা, যেই এলাকায় বাংলাদেশ ব্যাংক থাকে না সে এলাকায় বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে কাজ করে কে? সোনালী ব্যাংক। এটা কিন্তু একটু মাথায় রাখো। বাংলাদেশ ব্যাংক যদি অনেক সময় কাজ করতে না পারে তখন সে দায়িত্ব কাকে দেয়? সোনালী ব্যাংকে দেয়। তাহলে বাংলাদেশ ব্যাংকের কাজ মাঝে মাঝে কে করতে পারে? সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ, এটা বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক, এটা কিন্তু পরীক্ষায় আসে। এইখান থেকে আমরা এটা একটু বেশি পড়ব। তারপর হচ্ছে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক হচ্ছে এটা আসে পুঁজিবাজারে, সর্বপ্রথম পুঁজিবাজারে তোমরা জানো সেটা হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে সর্বপ্রথম গিয়েছে কোন ব্যাংক, কোন সরকারি ব্যাংক? তাহলে অ্যান্সার হবে রূপালী ব্যাংক। এখান থেকে এই প্রশ্নটা আসে।
আর বেসিক ব্যাংক তোমরা শুনেছো বেসিক ব্যাংক কেলেঙ্কারি ঘটা, বেসিক ব্যাংকের অবস্থা খুব খারাপ। আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক, দুইটা ব্যাংক মিলে এই একটা ব্যাংক হয়েছে, দুইটা ব্যাংক ভেঙে দিয়ে এই একটা ব্যাংক করা হয়েছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। এই হচ্ছে আমরা দেখলাম সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি, 6টি। এরপর আমরা দেখব সরকারি বিশেষায়িত। বিশেষায়িত ব্যাংকের মধ্যে শয়ের প্রভাব আছে, আমরা আগেই বলেছি। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, আর একটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর একটা হচ্ছে প্রবাসী ব্যাংক। এখানেও কি আছে, সি আছে। স থাকলে বিশেষায়িত ব্যাংক হয়। দেখো বাংলাদেশ কৃষি ব্যাংক এটা বিশেষায়িত ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষায়িত ব্যাংক, আর প্রবাসী কল্যাণ ব্যাংক বিশেষায়িত ব্যাংক। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত, এটা পরীক্ষায় আসে 1973 সালে। বঙ্গবন্ধু এটা প্রতিষ্ঠা করেছিলেন 1973 সালে, এটা পরীক্ষায় আসে। ওই একটা বললেই চলে, আর লাগে না। এবার আসো অতালিকাভুক্ত। অতালিকাভুক্ত মানে কি, ওই যে বললাম বাংলাদেশ ব্যাংক জামানত নেয়, বর্তমানে জামানত নেয় 500 কোটি, আগে কম নিত। যারা এই জামানতটা দেয় না এরাই হচ্ছে অতালিকাভুক্ত বা নন শিডিউল ব্যাংক। এর মধ্যে গ্রামীণ ব্যাংকের কোনো জামানত নাই, অতালিকাভুক্ত। এটা আবার পরীক্ষায় আসে। যা গ্রামীণ ব্যাংক কত সালে, 1983 সালে। গ্রামীণ ব্যাংক প্রকল্পটা শুরু করছে পরীক্ষামূলক 1976, কিন্তু সে যখন দেখছে এটা ভালো হচ্ছে তখন সে ব্যাংক হিসাবে এস্টাবলিশ করে 1983। তাহলে দেখো এটা হচ্ছে প্রকল্পটা হচ্ছে পরীক্ষামূলক, সে সফল হবে কি হবে না এটা করছে অনেক শুরুতে 1976 সালে। যখন প্রকল্পটা মোহাম্মদ ইউনূসের ভালো চলছিল তখন তিনি কি করলেন, ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করলেন। কত সালে, আইন কানুন মেনে ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা করলেন 1983 সালে। তাই এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। কয়েকটি ব্যাংকের বর্তমান, এই যে সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংকের সাবেক নামটা আমরা দেখতে পাবো ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ছিল, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আর এখান থেকে পরীক্ষায় আসে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের সাবেক নাম কি ছিল, দ্য ইউনাইটেড ব্যাংক ছিল জনতা ব্যাংক এটা। আর অগ্রণী ব্যাংকের সাবেক নাম হাবিব ব্যাংক, এটা দরকার নেই আমাদের। পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এগুলা লাগবে না। এখন এখানে আসি মোবাইল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বর্তমানে শুরু হয়েছে। এর মধ্যে রকেটটা ডাচ বাংলা ব্যাংকের, এটার রকেট সেটা মোটামুটি জানি। বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের, বতে বিকাশ, বতে হচ্ছে ব্র্যাক ব্যাংক, এটা মোটামুটি জানি আমরা সবাই। এই দুটো একটু বেশি আসে। আর রূপালী ব্যাংকের শিউর ক্যাশটা মোটামুটি জনপ্রিয়। আর বাংলাদেশ পোস্ট অফিসের হচ্ছে নগদ কার, বাংলাদেশে পোস্ট অফিসের। আর ইউনাইটেড থেকে ইউ ক্যাশ, এই ইউ ক্যাশের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ইউনাইটেড ক্যাশ। এটা আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, সরকারি বাণিজ্যিক ব্যাংকের যে জামানতের টাকাটা সরকার দেয়, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জামানতের টাকা ওই ব্যাংকের মালিক দেয় 44টা। এই 44টার মধ্যে আবার 11টি কি ব্যাংক, 11টি হচ্ছে ইসলামী ব্যাংক। এগুলো আমাদের পড়া শেষ। বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি, এর মধ্যে খুব বেশি পরীক্ষায় আসে হাবিব ব্যাংক, আর একটা হচ্ছে ব্যাংক অফ সিলন আছে, এই সিলন, এই দুইটা ব্যাংক একটু বেশি পরীক্ষায় আসে। মুদ্রা ও নোট প্রচলনের মধ্যে এটা পরীক্ষায় আসে উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা, এই মুদ্রা চালু করেছে লর্ড ক্যানিং। ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে অনেক আগে মুঘল আমলে, কিন্তু এই লর্ড ক্যানিং চালু করেছে কি, কাগজের মুদ্রা। বর্তমানে বাংলাদেশে কাগজের মুদ্রা আছে কয়টি, বা কাগজের নোট আছে কয়টি, 10টি। এর মধ্যে আমরা পড়েছি 3টি যোগ 7টি। এই 7টি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, আর প্রথম 3টি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের। এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশে প্রথম নোট চালু হয়েছে 2টা, 1 টাকার নোট আর হচ্ছে 100 টাকার নোট, এই 2টা চালু হয়েছে সর্বপ্রথম। কেন, কারণ 1972 সালে তখন কিন্তু আমাদের দেশে এই বড় বড় নোট ছিল না। এই যে দেখো 200 টাকার নোট আগে ছিল না, 500 টাকার নোট ছিল না, 1000 টাকার নোট ছিল না। সুতরাং ছোট নোট ছিল 1 টাকা আর বড় নোট ছিল কি 100 টাকা। এই জন্য এই দুইটাই সর্বপ্রথম চালু হয়েছে। 1 টাকার নোট আর 100 টাকার নোট সর্বপ্রথম চালু হয়েছে 1972 সালে 4 মার্চ। এটা খুব পরীক্ষায় আসে। এরপর আমরা ধাতব মুদ্রা বলতে আমরা কি বুঝি, ধাতব মুদ্রা হচ্ছে পয়সা চালু হয়েছে এর পরের বছর। পয়সা একটু খরচ বেশি, পয়সা চালু হয়েছে 1933 সালে। বাংলাদেশের টাকা, তোমরা জানো যে আমরা ডলারটা এইভাবে দেখি, আর বাংলাদেশের টাকা হচ্ছে বিডি মানি হচ্ছে বাংলাদেশ, টি মানি হচ্ছে টাকা। তাহলে বাংলাদেশের টাকার নাম হবে কি, বিডিটি। এ হচ্ছে বাংলাদেশ, টি মানি কি টাকা। বাংলাদেশের নোটগুলা যে ছাপায়, বিশেষ করে 500 টাকার নোটটার কাগজ অনেক সুন্দর। এটা আসে কোথা থেকে, জার্মানি থেকে। আর একমাত্র মুদ্রার যে জাদুঘর, অর্থাৎ পুরান যুগের মুদ্রা যদি তুমি দেখতে চাও কেমন ছিল, 1972 সালের মুদ্রা কেমন ছিল, তাহলে তোমাকে যেতে হবে কোথায়, মিরপুরে। আর টাকা কোথা থেকে ছাপায় ওটা দেখতে হলে তোমাকে যেতে হবে গাজীপুরে।
এই যে বাংলাদেশের প্রথম কাগজের নোট আমরা দেখতে পেলাম 1 টাকা এবং 100 টাকা, এটা কত সালে? 4 মার্চ। এটা শুরু হয়েছে 1900 কত সাল? 72 সালে 4 মার্চ প্রথম। দেখো সরকারি নোট 3টি, এখানে সচিবের স্বাক্ষর থাকে, অর্থ সচিবের স্বাক্ষর থাকে। সরকারি নোট 3টি, সেই 3টি হচ্ছে প্রথম 3টি, এই প্রথম 3টি সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। আর ব্যাংক নোট হচ্ছে কয়টি? 60টি। ব্যাংক নোট হচ্ছে 60টি, এই 60টির মধ্যে লাস্টের 60টি বড় বড় 60টি হচ্ছে ব্যাংক নোট। এখানে স্বাক্ষর থাকবে কার? গভর্নরের স্বাক্ষর থাকবে। মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বৃদ্ধি পায়। মুদ্রার অবমূল্যায়ন কথাটা আমি এখানে আলোচনা করব না, পরের প্রশ্নে আলোচনা করব। মুদ্রার অবমূল্যায়ন শব্দের অর্থ হচ্ছে টাকার দাম কমে যাওয়া। মনে করো টাকার দাম যদি কমে যায়, টাকার দাম কমে যায়, তাহলে তুমি কি করবা বলো তো? তখন তুমি টাকার দাম কমে গেছে, টাকায় তো তুমি জোর দিবা না, তখন তুমি ডলার ইনকামের চেষ্টা করবা। না, টাকার আর কোনো মূল্য নাই, তাহলে আমাকে ডলার ইনকাম করতে হবে। এবার বলো, ডলার যদি ইনকাম করতে হয় তাহলে তোমার কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। ডলার ইনকাম করতে হলে তোমাকে এক্সপোর্ট করতে হবে। এই জন্যই বলা হয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বৃদ্ধি পায়। এবার আমরা প্রশ্নে চলে এসেছি। অনেক প্রশ্ন, প্রায় শখানেক প্রশ্নের মতো হবে, তাই আমরা ধৈর্য ধরে সেই প্রশ্নগুলো সব সমাধান করে ফেলবো। ব্যাংকিং সেক্টরের যত ঝামেলা আছে আমরা আশা করি আমাদের প্রায় সমাধান হয়ে যাবে। এখন দেখি কত সালে মানি লন্ডারিং আইনটি প্রতিরোধ হয়। মানি লন্ডারিং মানে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে অবৈধ উপায়ে টাকা পাঠানোর সিস্টেম মানি লন্ডারিং। এটা বন্ধ করার জন্য যে আইনটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে কত? 2012 সালে। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? আমরা পড়েছি বাংলাদেশের নোট 3 প্রকার, আর প্রথম 3টি হচ্ছে সরকারি নোট, পরের 7টি হচ্ছে ব্যাংক নোট। তাহলে প্রথম 3টি কিন্তু ব্যাংক নোট নয়। তাহলে প্রথম 3টির মধ্যে কি কি পড়ে? 1, 2, 5। তাহলে 1, 2, 5 এই যে এটা হচ্ছে ব্যাংক নোট নয়। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংকে কি থাকে? থাকে বেশি, থাকে বেশি। তাহলে বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এরা কৃষি ক্ষেত্রে লোন দেয়, কৃষি ক্ষেত্রে বীজ দেয়, সাপোর্ট দেয়, প্রচুর সাপোর্ট দেয়। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করেছে ডাচ বাংলা। ডাচ বাংলা, তখন এটার নাম ছিল হচ্ছে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, কিন্তু বর্তমানে এটার নাম আর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নয়, এটার নতুন নাম দেওয়া হয়েছে কি? রকেট। কর্মসংস্থান ব্যাংক বেকারদের জন্য, বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসংস্থান ব্যাংক শুরু হয়েছে 1998 সালে। বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ সময় ঘটনা আছে। একটা হচ্ছে 1991 সালের ঘটনা, সেটা হচ্ছে বেগম জিয়ার আমলে, আর একটা হচ্ছে 1998 সালের অনেকগুলা ঘটনা, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে। যেমন ধরো 1991 সালের ঘটনাগুলা, 1991 সালে বেগম জিয়ার আমলে ভ্যাট চালু হয়েছে, 1991 সালে বেগম জিয়ার আমলে মুক্তবাজার অর্থনীতি চালু হয়েছে। আবার 1998 সালে অনেকগুলো ঘটনা ঘটেছে। 1998 সালে শেখ হাসিনার আমলে বয়স্ক ভাতা চালু হয়েছে। 1998 সালে বেকারদের জন্য কর্মসংস্থান ব্যাংক চালু হয়েছে। অর্থাৎ এই দুইটা সালকে অর্থনীতি পড়তে গেলেই আমাদের এই দুইটা সালকে খুব ফোকাস করে পড়তে হয়। 1991, 98, 91, 98, 91, 98। ঠিক আছে? তাহলে ভ্যাট এবং মুক্তবাজার অর্থনীতি একই সূত্রে গাঁথা। এটা চালু হয়েছে দুইটাই 1991 সালে, আর যেই বয়স্ক ভাতা, কর্মসংস্থানদের জন্য ব্যাংক, এগুলো সব 1998 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক সেটা হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক, সংক্ষেপে আমরা এটাকে এবি ব্যাংক বলি। ঠিক আছে? এবি ব্যাংক বলি, আরব বাংলাদেশ ব্যাংক। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট আমরা পড়েছি। প্রথম নোটটা সবচেয়ে ছোট নোট 1 টাকার নোট, আর সবচেয়ে বড় নোট ছিল 100 টাকার নোট। দুইটাই চালু হয়েছে 1972 সালের 4 মার্চ। তাহলে 1972 সালের 4 মার্চ। কোন মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে থাকে? দেখো, একটু আগে আমরা দেখেছিলাম আমাদের দেশে তফসিলি ব্যাংক কয়টা? 62টা। এদের নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের সবসময় যোগাযোগ রক্ষা করতে হয় যার সাথে, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগটা রক্ষা করতে হয়। তাহলে আমরা মোটামুটি ধরে নিলাম এই 62টি ব্যাংক নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, আর বাংলাদেশ ব্যাংকে পরামর্শ দেয় কে? অর্থ মন্ত্রণালয়। তাহলে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে? কোন মন্ত্রণালয়? তাহলে আমাদের হবে অ্যান্সার হবে কি? অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ? আমরা গত ক্লাসেও পড়েছি অর্থ মন্ত্রণালয়ে 4টা ভাগ করা হয়েছে। 4টা ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে ইনকাম দেখে, একটা ভাগ হচ্ছে এই ব্যাংক বিমা দেখে। তো ব্যাংক বিমা দেখে ফিনান্সিয়াল ডিভিশন, আর্থিক বিভাগ। তাহলে এই যে আর্থিক বিভাগ, আর্থিক বিভাগ হচ্ছে এই ব্যাংক বিমা সব দেখে। তাহলে অর্থ মন্ত্রণালয়ের মোট বিভাগ কয়টি? 4টি। 4টির মধ্যে যেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন যেটা দেখে সেটা হচ্ছে কি? এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখাশোনা করে ব্যাংক বিমা সব।
বাংলাদেশ ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক। এটা কিন্তু ভুলও কি নয়, বাণিজ্যিক ব্যাংক নয়, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংক জীবনও হইতে পারে না। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কাছ থেকে জামানত নিবে বা তোমার কাছ থেকে টাকা নিবে, আবার তোমাকে কি করবে, সে টাকা ফেরত দিবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কখনোই এই কাজ করে না। আর বাণিজ্যিক ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট থাকবে, বাংলাদেশ ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট থাকতে পারে না। বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, বাংলাদেশ ব্যাংকের কাজ নয় আমানত সংগ্রহ। ওই যে বললাম, বাংলাদেশ ব্যাংক কখনো অ্যাকাউন্ট ওপেন করে না, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কখনো আমানত সংগ্রহ করে না। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় হচ্ছে সে মুদ্রার নীতি প্রণয়ন করে, সে রাজস্ব নীতি। রাজস্ব নীতি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। আমরা আগে পড়েছিলাম রাজস্ব নীতি প্রণয়ন করে রাজস্ব বোর্ড। আর রাজস্ব বোর্ডকে আমরা ইংলিশে কি বলি বলতো? এনবিআর বলি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এই এনবিআর রাজস্ব নীতি প্রণয়ন করে। বাংলাদেশ সরকারের ব্যাংকার কে? বাংলাদেশ সরকারের সমস্ত টাকা পয়সার হিসাব কে রাখে? বাংলাদেশ ব্যাংক রাখে, টাকা পয়সা ছাপায় আসে। বাংলাদেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রককে, সেটা আমরা পড়ে ফেলেছি, বাংলাদেশ ব্যাংক। আমরা কিন্তু একটু আগে একটা দেখেছিলাম চার্ট, সেটা হচ্ছে এই 62টা ব্যাংক নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আবার বাংলাদেশ ব্যাংককে সহায়তা করে কে? ফিন্যান্স মিনিস্ট্রি, এই অর্থ মন্ত্রণালয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক। তাহলে যেটা আমার কাছে হবে, এই 62টার কাছে যেটা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কি? বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল? সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা একটু আগে পড়েছিলাম কিছুদিন আগে, ন্যাশনাল ব্যাংকে কোনো টাকা পয়সা ছিল না, তখন ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে হাত পাচ্ছে। এরপর বাংলাদেশ ব্যাংক সরকারের সাথে যোগাযোগ করে 25,000 কোটি টাকা ছাপায়, নতুন টাকা ছাপায়, তারপর সে তার গ্রাহককে টাকা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংক কি নয়? বাংলাদেশ ব্যাংক কখনোই বাণিজ্যিক ব্যাংক হতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংক কখনো অ্যাকাউন্ট খুলে না, আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল? দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল এটার পূর্ব নাম। পরে আমরা জানি, আমরা যেদিন বিজয় লাভ করেছি, 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছি 1900 সালে, 71 সালে, সেদিন থেকে সেটা বাংলাদেশ ব্যাংক হয়ে গেছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। দেখছো বাংলাদেশ ব্যাংক থেকে কত প্রশ্ন আসে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে কতজন থাকে? 9 জন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? গভর্নরের মেয়াদকাল 4 বছর। শুধু কি গভর্নরের মেয়াদকাল না, ডেপুটি গভর্নর তাদেরও মেয়াদ কত বছর? 4 বছর। তাহলে সকল গভর্নর কয়জন? একজন, সেও 4 বছর। ডেপুটি গভর্নর 4 জন, তারাও 4 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল? আনম হামিদুল্লাহ। আর বর্তমান গভর্নর মনসুর আহমেদ মনসুর। বর্তমান গভর্নরের নাম কি? আচ্ছা এখানে নাই, এটা পুরাতন প্রশ্ন তো তাই নাই। তাই বর্তমান গভর্নরের নাম হচ্ছে আহমদ মনসুর। মাঝখানে কোনো একটা লেটার মনে আছে, সংক্ষেপে একটু মনে রাখলেই হবে। বাংলাদেশ ব্যাংকে বর্তমান ডেপুটি গভর্নর কতজন? 4 জন। আমরা একটু আগে বলেছিলাম, আমি আবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। গভর্নর হবে একজন, ডেপুটি গভর্নর হবে কি 4 জন, 5 জন, আদার্স হবে 4 জন, সব মিলিয়ে পরিচালনা পর্ষদের সদস্য কয়জন? 9 জন। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর, এই ডেপুটি গভর্নর নট গভর্নর, প্রথম নারী ডেপুটি গভর্নর হচ্ছে নাজনীন সুলতানা। গভর্নর কিন্তু এখনো নারী আমরা পাই নাই। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? সারা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা আছে? 10টি শাখা আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটা টাকার জাদুঘর আছে, সেটা কোথায়? মিরপুরে। বাংলাদেশ ব্যাংকের একটা ইনস্টিটিউশন আছে, সেটাও কোথায়? মিরপুরে, ট্রেনিং ইনস্টিটিউশন। নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ? আচ্ছা, বাংলাদেশ ব্যাংক কখনোই আমাদের অ্যাকাউন্ট খোলে না, অর্থাৎ আমানত নেয় না। তাহলে ক খ উভয় হওয়ার কি নাই? সুযোগই নাই, কারণ ক খ হবেই না। তাহলে জনগণকে ঋণ প্রদানও করে না, শুধুমাত্র অর্থের যোগান নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কি পরিমাণ অর্থ ছাপাবে, কি পরিমাণ অর্থ ছাপাবে না, এটা সে সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের, অর্থাৎ নোট ছাপাবে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক। আর সেই নোটগুলো সে ছাপাবে কোথা থেকে বলতো? সে গাজীপুর থেকে ছাপাতে পারবে। নোটের বিপরীতে কি রাখে? স্বর্ণ রাখে। সারা পৃথিবীতে এটা নিয়ম। বাংলাদেশ ব্যাংকে প্রচুর স্বর্ণ আছে। যখন আমরা নোট ছাপাই, নোটের বিনিময়ে আমাদের স্বর্ণ কেনার কথা, যে পরিমাণ নোট ছাপাই, যেমন ধরো বর্তমানে স্বর্ণের ভরি কত? 1.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, মনে করো এটা কত হিসেবে? 1 লক্ষ, এই 1.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি। তাহলে তোমাকে 1 ভরি স্বর্ণ কি করতে হবে জানো? 1 ভরি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ করতে হবে, তাহলে টাকার ব্যালেন্স থাকবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, তুমি বাংলাদেশ ব্যাংক যদি 1 ভরি স্বর্ণ তার হাতে রিজার্ভ থাকে, তাহলে সে তার বিনিময়ে কত টাকা? তাহলে সে তার বিনিময়ে 1.5 লক্ষ টাকা ছাপাতে পারবে। এবার সে যদি 2 ভরি রিজার্ভ করে, তাহলে তার বিনিময়ে সে 3 লক্ষ টাকা ছাপাতে পারবে ব্যালেন্স করে। আর যদি সে না করে, তাহলে কি ঘটবে দেখো। ধরো আগে বাংলাদেশ ব্যাংকের জমায় আছে 1 ভরি স্বর্ণ,
তখন সে 1.5 লক্ষ ছাপাইলো। এবার সে 1 ভরি স্বর্ণে আছে, আরেক ভরি স্বর্ণ সে কিনে নাই, রিজার্ভ কিনে নাই, কিন্তু সে 3 লক্ষ টাকা ছাপাইলো। তখন কি দাঁড়াইলো বলো তো? টাকা বাড়লো কিন্তু স্বর্ণ তো আর বাড়লো না, তাহলে টাকার মূল্য কমে গেল। কেন কমে গেল? তুমি আগে 1.5 লাখ টাকা 1 ভরি পাইতা, এখন টাকা ছাপাইছে 3 লাখ, এই 3 লাখ টাকায় তো তুমি 1 ভরিই পাইবা। তখন কিন্তু তোমার টাকার মূল্য কি? তোমার টাকার মূল্য কিন্তু কমে যাবে। টাকা বেশি ছাপাইলে এই সমস্যা। বুঝতে পেরেছো? আরেকটা উদাহরণ দেই, ধরো তোমার ঘরে একটা লাউ আছে, তুমি মার্কেট থেকে লাউ কিনতে গেছো, এই লাউটার দাম 100 টাকা, তুমি ঘর থেকে আরেকটা ফটোকপি কইরা 200 টাকা নিয়ে মার্কেটে গেলা, কিন্তু মার্কেটে লাউ তো একটাই। এবার হয়তো তুমি তাকে ধোকা দিলা যে এটা ফটোকপির টাকা, তুমি 200 টাকা দিয়ে ওই একটা লাউই কিনতে পারবা। মার্কেটে যদি লাউ না বাড়ে তাহলে তো তোমার টাকা তুমি যতই ছাপাও কোনো লাভ নাই। তুমি যদি 500 টাকাও ছাপায় নাও, এই তুমি একটা লাউই কিনতে হবে। এই জন্য আমরা জানি যে টাকার অপোজিটে একটা পণ্য কি করতে হয়? রিজার্ভ রাখতে হয়। সেই পণ্যটা হচ্ছে কি? স্বর্ণ। নাইলে টাকার মূল্য কমে যায়, টাকা যতই ছাপাও লাভ নাই। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কত সেটা আমরা পড়েছি। বিডি হচ্ছে বাংলাদেশ আর টিতে হচ্ছে টাকা। এটা কোনগুলো সরকার কর্তৃক জারিকৃত মুদ্রা? অর্থাৎ আমরা দুই ধরনের মুদ্রা দেখেছি, প্রথম 3টা নোট আর পরে দেখেছি 7টা নোট। এই 7টা হচ্ছে পরের 7টা ব্যাংক নোট আর প্রথম 3টা হচ্ছে সরকারি নোট। তাহলে প্রথম 3টা কোনটি? 1 টাকা ও 2 টাকার নোট ও পয়সা সরকার কর্তৃক। তা সরকার কর্তৃক যদি হয় তাহলে এটা হবে অ্যান্সার, 1 টাকা 2 টাকার নোট ও 1 টাকা 2 টাকার পয়সা। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার, এটাও পারফেক্ট অ্যান্সার হবে না, আরও বেশি আছে। দেখো 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, এই 3টা। তাহলে এই 3টা ও পয়সা, তাহলে মূল অ্যান্সার হবে কি? ঘ। এটা হবে পারফেক্ট অ্যান্সার। এটা আংশিক আর এটা পূর্ণাঙ্গ। নিচের কোনটি সরকারি নোট? সরকারি নোট তো আমরা পড়ে ফেলেছি, 1 টাকা 2 টাকা 5 টাকা। তাহলে 1 টাকা 2 টাকা 5 টাকা এগুলা সরকারি নোট, এবং এগুলাতে বাংলাদেশ সরকারের যে সচিব থাকে, সচিবের স্বাক্ষর থাকে। 1 টাকা ও 2 টাকার নোটকে বলা হয় কি নোট? সরকারি নোট। এগুলো হচ্ছে সরকারি নোট আর সচিবের স্বাক্ষর থাকবে। সচিব নোট নয়, কিন্তু স্বাক্ষর থাকবে সচিবের, কিন্তু নোট হচ্ছে সরকারি নোট। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? আমরা শুধু 1 টাকা না, 1 2 5 এই 3টার মধ্যে স্বাক্ষর থাকবে সচিবের। কোন সচিবের? অর্থ সচিবের। বাংলাদেশের কত টাকার নোট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে? গভর্নরের স্বাক্ষর থাকবে বাকি সবগুলো, 1 2 5 ছাড়া, আর বাকি সবগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকবে। তো বাকি সবগুলোর মধ্যে কততে পড়ে? 10 পড়ে, 20 পড়ে, ঠিক না? ও এখানে বলছে থাকে না, যদি থাকে না বলে তাহলে অ্যান্সার হবে কি? 2। এই 2-এ থাকবে না, বাকি সবগুলাই থাকবে। 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? দেখো 1 2 5, 1 2 5 হচ্ছে সরকারি নোট, তাহলে সরকারের সচিব, সরকারের সচিবকে এই অর্থ সচিবের স্বাক্ষর। বাংলাদেশে ব্যাংক নোট কয়টি? আমরা পড়ে ফেলেছি ব্যাংক নোট কয়টি? 7টি। দেখছো কত প্রশ্ন এসেছে। এই ব্যাংক নোট, এই লাস্টের 7টি হচ্ছে ব্যাংক নোট, গভর্নরের স্বাক্ষর। 20 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নরের স্বাক্ষর, কারণ এটা ব্যাংক নোট। কোথায় থাকে বাংলাদেশের 500 টাকার নোট ছাপানো হয়? 500 টাকার নোটের যে কাগজটা আছে, উন্নত মানের কাগজ, সেটা জার্মানি থেকে আসে। কেন জার্মানি থেকে আসে? জার্মানি থেকে না এনে যদি টাকা যদি ওই বসুন্ধরা অফসেট পেপারে ছাপায়, তাহলে তো তুমি আর আমিও টাকা ছাপাইতে পারতাম। আমাদের দেশে সর্বোচ্চ কত টাকা মানের কাগজি নোট প্রচলিত আছে? আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে কত আছে? 1000 টাকা নোট আছে। বাংলাদেশে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, অর্থাৎ যেটা থেকে টাকা ছাপানো হয়, সেটা কোথায়? গাজীপুরে। বাংলাদেশের মুদ্রানীতি, মুদ্রা সংক্রান্ত সকল নীতি পরিচালনা, সকল নিয়ন্ত্রণ সবগুলো কে করে? সবগুলো করা হচ্ছে, দেখো, বাংলাদেশ ব্যাংক। সবগুলো বাংলাদেশ ব্যাংক করে। আমি আবারও বলছি, এখানে বাংলাদেশ ব্যাংক হবে না, অর্থ মন্ত্রণালয় হবে। ভুলো অর্থ মন্ত্রণালয় হবে না, যেটা কাছে। 62টি ব্যাংকের সকল নিয়ন্ত্রণ কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে। আর বাংলাদেশ ব্যাংক পরামর্শ নেয় ফিন্যান্স মিনিস্ট্রির কাছে। তো সেই হিসাবে যেটা কাছে সেটাকে আমাদের অ্যান্সার দিতে হবে। বাংলাদেশে বছরে কয়বার মুদ্রানীতি ঘোষিত হয়? বছরে 2 বার মুদ্রানীতি ঘোষিত হয়। প্রতি 2 বা 6 মাস পর পর, প্রতি 6 মাস পর একটা মুদ্রানীতি ঘোষণা করে। 6 মাস পর পর একটা মুদ্রানীতি ঘোষণা করে। তাহলে বছরে কয়টা হয়? 2টা হয়। মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি? মুদ্রাস্ফীতি হচ্ছে সাধারণ দাম স্থিরবৃদ্ধি, দ্রব্যের দাম বেড়ে যাওয়া। তাহলে ঠিক আছে, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, এটাও প্রায় কারেক্ট অ্যান্সার হয়। দুইটাই যখন হয়, এই দুইটাকে ইংলিশে বলা ইনফ্লেশন, দুইটার অর্থ ইংলিশে ইনফ্লেশন। তো সেই ক্ষেত্রে আমরা অর্থ সরবরাহ বৃদ্ধি এটাকে জোর না দিয়ে আমরা দাম বেড়ে যায় জনগণ এটাই বুঝে, সুতরাং এটাকে মুদ্রাস্ফীতি বললে আমরা বুঝি দাম বেড়ে গেছে, এটা হবে অ্যান্সার। এই দুটার ইংরেজি কিন্তু ইনফ্লেশন। নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়?
অর্থাৎ তুমি দাম কমাইতে চাও, মুদ্রাস্ফীতি মানে তো দাম বেড়ে গিয়েছে, এই যে দেখো দামটা বেড়ে গিয়েছে, এবার তুমি দামটাকে কমাইতে চাও, তাহলে তুমি কোনটা দিয়ে পারবে না, সেটা হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি হাতিয়ার নয়, নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়। তাহলে অ্যান্সার হবে মুদ্রা সরবরাহ বৃদ্ধি। এখন মুদ্রা সরবরাহ বৃদ্ধি কিভাবে তুমি খেয়াল করে দেখো, মুদ্রাস্ফীতি মানেই কি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দাম বৃদ্ধি। তাহলে আমি আবারও বলছি, তোমার এখানে ধরো একটা কি আছে, তোমার একটা বই আছে, লাউই বলি প্রোডাক্ট হলে সুবিধা হয়, এই যে লাউটা আছে, মুদ্রাস্ফীতি এর মানে হচ্ছে লাউয়ের দামটা আগে 50 টাকা ছিল, এখন লাউয়ের দামটা বেড়ে মুদ্রাস্ফীতি হয়ে কত টাকা হয়েছে, এখন এটা 80 টাকা হয়েছে। এবার তুমি যদি আবার যদি টাকা ছাপাও, তুমি যদি আবার টাকা ছাপাও, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি আবার টাকা ছাপায়, তাহলে বাজারে কি বাড়বে, টাকা বাড়বে। বাজারে যদি টাকা বাড়ে, লাউ যদি না বাড়ে, তাহলে কোনো লাভ আছে? ধরো তুমি এখন 80 টাকা ইনকাম করো, 80 টাকা দিয়ে লাউটা কিনে নিলা, এরপর তুমি দেখা গেছে 160 টাকা ইনকাম করো, তোমার টাকা যেহেতু গভর্নমেন্ট টাকা ছাপাইছে, এর মানে তোমার হাতে এসে ভাগ বাটোয়ারা পড়বেই, তুমি তো আবার সেই 160 টাকা দিয়ে এই লাউ কিনবা, তাহলে আর লাভ হইল কি? টাকা বাড়াইলে কোনো লাভ আছে? লাভ নাই। বরং যদি টাকা সরবরাহ বৃদ্ধি না করে সরবরাহ কমায়, তাহলে লাভ আছে। কেন লাভ আছে? বাজারে যদি টাকা কম থাকে, তাহলে তোমার হাতেও টাকা কম থাকবে, তখন কিন্তু তুমি আর কখনো এটা বেশি দাম দিয়ে কিনতে চাইবে না, তখন পণ্যটার দাম আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো, যখন পণ্যের দাম বৃদ্ধি পায়, তখন বাজারে টাকা সরবরাহ কি করতে হয়? কমাইতে হয়, বাড়াইতে হয় না। ব্যাংক রেট কি? ব্যাংক রেট আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রেট। আমরা দুই ধরনের ঘটনা দেখেছি, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর হচ্ছে আমরা দেখব শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক কয়টি? 62টি। এই শিডিউল ব্যাংক আমাদেরকে কত পার্সেন্ট? 13%-এর আশেপাশে। এক এক ব্যাংক এক এক রকম রেটে কি দেয়? আমাদের সুদ দেয়। কিন্তু এরা আবার বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা আনে কত পার্সেন্ট রেটে? 4% রেটে। ইংলিশে লেখা দেয়, নাহলে 8 মনে হয়। 4% রেটে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আনে, এটাকেই বলা হয় ব্যাংক রেট। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, তাকে আমরা বলি ব্যাংক রেট বা ব্যাংক হার। ব্যাংক রেট নির্ধারণ করে কে নির্ধারণ করবে? নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে। এটা বর্তমানে কয় পার্সেন্ট আছে? 4% আছে। এটাকে আবার সিআরআর রেটও বলা হয়। সিআরআর রেট কত পার্সেন্ট? 4%। বাংলাদেশে বর্তমানে ব্যাংক রেট কত? বর্তমানে 4%। আগে মনে হয় 5% ছিল, এই করোনার সময় এটা কমাইছে, করোনার সময় কমায় 4% করছে। করোনার সময় মাঝখানে কিন্তু তোমার রেট করে ফেলছিল 9%। আমরা সাধারণ জনগণ 9% রেটে সুদ পাবো ব্যাংক থেকে, তখন এটা কমায় 4% করছিল আর কি। সেটা এখনও 4% আছে, তবে এটা আর এখন 9% নাই, এটা বাড়ায় ফেলছে, এটা 10-এর উপর ছাড়ায় গেছে। সরকার কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেজারি বিলের সমস্ত কাজ কার? কেন্দ্রীয় ব্যাংকের। ট্রেজারি বিল কে বিক্রি করেন? তাহলে অ্যান্সার হবে কি? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং সেক্টরে সিআরআর এর পূর্ণরূপ কি? সিআরআর এর পূর্ণরূপ, এই সিআরআর কথাটা আমরা বহুবার বলেছি, সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে এটা হবে, এটা ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে সিআরআর। বর্তমানে ব্যাংকের সিআরআর রেট কত? সিআরআর রেট আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে কত? 4%। বর্তমানে ব্যাংকের এসএলআর রেট আমরা পড়ে ফেলেছি, এসএলআর রেট কত পার্সেন্ট? 13%। দ্য প্লেস ব্যাংকার্স মিট টু সেটল দেয়ার মিউচুয়াল ক্লেম, অর্থাৎ ব্যাংকার্সরা, ধরো পূবালী ব্যাংকের সাথে ডাচ বাংলা ব্যাংকের একটা ঝামেলা হয়েছে, তখন তারা কি করবে? এটা সেটেলমেন্ট করতে চাইবে, তারা এটা কি করতে চাইবে? নিষ্পত্তি করতে চাইবে। মিউচুয়াল ক্লেম, ধরো এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে টাকা পয়সা দাবি করে যে তোমার কাছে আমি এত পাই। এই যে এই সমাধানটা কে করবে? পূবালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের সাথে লেনদেন করলো, পূবালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের কাছে দাবি করলো আমি তোমার কাছে এত টাকা পাই, ডাচ বাংলা ব্যাংক আবার দাবি করলো না, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দিয়েছি। তখন এই দুজনের মধ্যে বিবাদটা হলে বিবাদটা কে নিষ্পত্তি করে? সেই সমস্ত বিবাদ নিষ্পত্তি করবে একজন বস আছে, সেই বসকে বাংলাদেশ ব্যাংক। এই যে বাংলাদেশ ব্যাংক নিষ্পত্তি করে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ক্লিয়ারিং হাউস। সমস্ত বিবাদের সেটেলমেন্ট করা, সেটাকে বলা হয় ক্লিয়ারিং হাউস। কোন ব্যাংক অন্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে? যেখানে বাংলাদেশ ব্যাংক নাই, সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করবে কি ব্যাংক? সোনালী ব্যাংক। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? আমরা আগেই বলেছি, মনে করো তুমি আমাদের দেশে প্রচুর ভালো টাকা ইনকাম করো, এখন তুমি দেখতে পাচ্ছ টাকার কোনো দাম নাই। যদি জিম্বাবুয়ের মতো হয়, তোমরা জিম্বাবুয়ের ঘটনা অনেকে শুনেছ, ধরো এই জিম্বাবুয়ের মধ্যে এক বস্তা কাগজ নিয়ে গিয়া
একটা রুটি কিনে, তাহলে তুমি কি এই এক বস্তা টাকার তুমি ইনকাম করতে চাইবা? তুমি তো একসময় চাইবা না, তুমি ভাববা যে এক বস্তা টাকা ইনকাম করে একটা রুটি পাই, এ টাকা ইনকাম বাদ দিতে হবে, আমি এক কাজ করি বরং দেশ ছেড়ে বিদেশ চলে যাই, গিয়া ডলার ইনকাম করব, অনেক লাভ, ডলারের দাম আছে, এক বস্তা ডলার দিয়ে আমি বাংলাদেশের একটা জেলা কিনে ফেলতে পারবো। তখন তোমার মধ্যে ডলার ইনকামের স্পৃহা বেড়ে যাবে। এখন জেনারেলি তুমি ডলার ইনকামের স্পৃহা বেড়ে যাবে, তখন ডলার ইনকাম করার একটা মাধ্যম আছে। কি মাধ্যম আছে? তখন তুমি কি করবা, এক কাজ করি আমার প্রোডাক্টটা বাংলাদেশে সেল না করি, বাংলাদেশে সেল করে বস্তায় বস্তায় টাকা পায় আমার লাভ হয় না, তাহলে আমার প্রোডাক্টটা আমি কোনো না কোনোভাবে বিদেশে পাঠিয়ে দিই, বিদেশে যদি আমি ডলার ইনকাম করি তাহলে আমার লাভ আছে, তখন রপ্তানি বেড়ে যায়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রায়ই কী করে জানো, এই টাকার মান কি কমায় দেয়। টাকার মান যখন কমায় দেয় তখন মানুষ কোন দিকে, তখন সে এই রপ্তানির দিকে চলে যায়। রপ্তানি কমে যায় না, দুঃখিত, তখন রপ্তানি বেড়ে যাবে। আচ্ছা, রপ্তানি বেড়ে যাবে, এখন রপ্তানি বেড়ে যাবে তো এখানে অপশন নাই, তো রপ্তানি অপশন যদি না থাকে তখন আমাদের কি বলতে হবে, তখন হচ্ছে আমদানি কমে যায়, তখন এই আমদানি কমে যায়, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? কারণ রপ্তানি আমদানি পরস্পর বিপরীতমুখী, এটা বুঝাইতে গেলে একটু সময় লেগে যাবে, তাই সংক্ষেপে বলেছি আমদানি কমে যায়। দুটা ঘটনা ঘটবে, এক হচ্ছে রপ্তানি বেড়ে যাবে, কারণ তুমি তখন আর টাকা ইনকাম করতে চাইবে না, তুমি তখন ডলার ইনকাম করতে চাইবে, আর ডলার ইনকাম করতে চাইলেই সেক্ষেত্রে কি রপ্তানি বেড়ে যাইবে, আর রপ্তানি বেড়ে গেলে আমদানি কমে যাবে। তারপরে একটু সংক্ষেপে আমি বুঝাই দিই আমদানি কেন কমে যাবে। এবার ধরো আমদানি মানে কি, তুমি চীন থেকে একটা মেশিন আনলা, মেশিনটা তুমি কি দিয়ে কিনলা, ডলার দিয়ে কিনলা। এই মেশিনটা ডলার দিয়ে কিনে এনে তুমি আমার দেশে যখন নিয়ে আসলা, আমার দেশে নিয়ে আসা তুমি বিক্রি করলা, তখন তুমি কিন্তু কি পাইলা, টাকা পাইলা। এই টাকা পাইলে তো তোমার লাভ হইতেছে না, কারণ আমরা তো আগেই দেখলাম টাকা যখন অবমূল্যায়ন হয়, অর্থাৎ টাকার মান যখন কমে যায়, তুমি এক বস্তা টাকা পাইলেও তো তোমার লাভ হইতেছে না। তুমি এই মেশিনটা যখন টাকায় বিক্রি করলা তখন তো তোমার লস। কেন লস? কারণ লস হচ্ছে এই জন্য যে তুমি তো টাকা দিয়ে তো তোমার পর্যাপ্ত সম্পত্তি তুমি পাচ্ছ না, এক বস্তা টাকা নিয়ে তোমার লাগতেছে বাজার করতে, তখন তুমি টাকার প্রতি ইন্টারেস্ট হারায় দিবা। এই জন্যই তুমি কিন্তু আর আমদানি করবা না, তুমি ভাবা দরকার নাই, আমি এত কষ্ট করে ডলার দিয়া আমদানি করে টাকা পাই, টাকার তো কোনো দামই নাই, তখন তুমি কিন্তু আর টাকার দিকে মনোযোগ দিবা না। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন মানে হচ্ছে আমাদের দেশের টাকারই, ধরো আমাদের দেশের টাকার মূল্য কমে গেছে। টাকার মূল্য কমা বলতে কি বুঝি, টাকার মূল্য কমা মানে কিন্তু টাকা কমা না। ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তা, এই বস্তাটায় টাকা, আর এই বস্তাটার টাকায় তুমি কি পাও, এটা দিয়ে তুমি পাও 10টা কলম পাও, 10টা কলম না, একটা জামা পাও। এটা দিয়ে তুমি একটা বোতল পাও, এটা বোতল, ধরো লাল পানির বোতল। আবার ধরো এই যে একটা বস্তা, এই বস্তা ভরা টাকা, এই টাকা দিয়ে তুমি একটা বোতলই পাও। এবার বুঝতে হবে এই ক্ষেত্রে টাকার অবমূল্যায়ন হয়েছে, অর্থাৎ আমার হাতে অনেক টাকা আছে কিন্তু আমি বেশি জিনিস কিনতে পারি না, এটা টাকার অবমূল্যায়ন। এটা কখন হয়? যখন বেশি বেশি টাকা ছাপায়, এই যে তোমার টাকা ছাপাইতে বস্তা করে লাইছো, কিন্তু তোমার টাকার দাম তত কমতাছে। তাহলে আমরা সেটাই দেখছিলাম, যখন দেশে বেশি টাকা ছাপায় তখন টাকার দাম কমে যায়, এটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন, এটা অবমূল্যায়ন হবে, এটা মুদ্রার অবমূল্যায়ন। যখন মুদ্রার অবমূল্যায়ন হয়ে যায়, টাকার যখন দাম থাকে না, তখন আমার কি বেড়ে যাবে, এই যে রপ্তানি বেড়ে যায়, তখন কিন্তু আমি কি করব, রপ্তানি বাড়িয়ে দেব, ঠিক না? হ্যাঁ, রপ্তানি বাড়ায় দেব। মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য কি? মানি লন্ডারিং হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে টাকা পাঠানো। এইটা পাঠায় কেন? ধরো বাংলাদেশে অনেক টাকা পাঠায় কিসের করার জন্য, জঙ্গিবাদ বাড়ানোর জন্য এই কাজটা করানো হয়। বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলো কোন আইন দ্বারা, ওই যে ব্যাংক আইন, বাংলাদেশের যে 62টি আইন আছে, ব্যাংক আছে, সমস্ত ব্যাংকগুলো এই আইনে চলে, 1991 সালের ব্যাংক আইনে চলে। বাংলাদেশের মোট ব্যাংকের সংখ্যা কয়টি? আমরা বলেছিলাম এটা পুরাতন প্রশ্ন, তাই এটা এখানে 61টি নাই, এখন তফসিলি ব্যাংক হয়ে যাবে কয়টি? তফসিলি ব্যাংক হয়ে যাবে 62টি। বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? এখন আমাদের অ্যান্সার হয়ে যাবে কয়টি? 62টি। বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক, সবচেয়ে বড় তফসিলি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, এটা মাঝে মাঝে বাংলাদেশ ব্যাংকের হিসাবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক কি তফসিলি ব্যাংক? না, বাংলাদেশ ব্যাংক তো তফসিলি ব্যাংক নয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা অথরিটি। নিজের কোনটি তফসিলি ব্যাংক নয়? তাহলে এই যে দেখো, এই তফসিলি ব্যাংক নয় কোনটি? তাহলে এই ব্র্যাক ব্যাংক এটাও তফসিলি ব্যাংক নয়, আবার গ্রামীণ ব্যাংক এটাও তফসিলি ব্যাংক নয়, এই দুইটা ব্যাংকে তফসিলি ব্যাংক নয়। যদি দুটাই থাকে অপশনে, তাহলে তুমি এটা অ্যান্সার দিবা,
কারণ এটা একেবারেই তফসিলি নয় এবং এটা বর্তমানে আলোচিত। বাংলাদেশে কতটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে? তাহলে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক রয়েছে, খেয়াল করে দেখো, আমাদের 3টি হচ্ছে বিশেষায়িত ব্যাংক, ঠিক না? এর মধ্যে সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? 44টি। তাহলে দেখো তো মোট বাণিজ্যিক ব্যাংক কয়টি? মোট বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 50টি বাণিজ্যিক ব্যাংক, ঠিক না? 50টি না, আরও আছে। এরপর বিদেশি ব্যাংক হচ্ছে আবার কয়টি? বিদেশি ব্যাংক হচ্ছে 9টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট বাণিজ্যিক ব্যাংক 50 আর 9 কয়টি? 59টি হবে। 50 আর 9, তাই সবগুলাই তো বাণিজ্যিক ব্যাংক। তাহলে মোট বাণিজ্যিক ব্যাংক 59টি আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি, অর্থাৎ এই 3টা বাদে বাকি সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাংলাদেশে কতটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে? তাহলে আমরা এখানে অ্যান্সার দিব 59টি, আর ওই 3টা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো পরিশোধিত মূলধন কত করে টাকা নির্ধারণ করা হয়েছে? দেখো, সম্প্রতি সেটা করা হয়েছে কত? 500 কোটি টাকা তোমাকে জামানত দিতে হবে, তারপর ব্যাংক চালাতে হবে। বাংলাদেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম ডিজিটাল ব্যাংকিং, তুমি যদি ওই যে নগদের মতো ডিজিটাল ব্যাংকিং করতে চাও তাহলে তোমাকে জামানত দিতে হবে কত? 125 কোটি টাকা। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়, অর্থাৎ কোনটা ব্যবসা বাণিজ্য করে না? তাহলে দেখো, এই কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক নয়। এরকম বাণিজ্যিক ব্যাংক নয় কয়টি আছে? আমাদের 3টি আছে, ঠিক না? যেই 3টিকে আমরা বলি বিশেষায়িত ব্যাংক। এই 3টি ছাড়া বাকি সবগুলাই বাণিজ্যিক ব্যাংক। নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয়? রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? পূবালী। পূবালী হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটাকে অনেকে এই সোনালী রূপালীর সাথে মিল বলে এটাকে অনেকে সরকারি মনে করে, কিন্তু এটা সরকারি নয়। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, ঠিক না? আবার অনেকে বলতে পারো যে ভাইয়া বাংলাদেশ ব্যাংক নয় কেন? বাংলাদেশ ব্যাংক তো বাণিজ্যিক ব্যাংক নয়, এটা তো বাণিজ্যিক ব্যাংকই নয়। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সেগুলো যেগুলো তোমার আমার কাছ থেকে কি নেয়? টাকা নেয়, টাকা নিয়ে সুদ দেয়, সুদ নেয় ইত্যাদি। সোনালী ব্যাংক নিচের কোন কাজটি করে? সোনালী ব্যাংক হচ্ছে তোমার মুদ্রা প্রচলন জীবনও করতে পারে না, মুদ্রা একমাত্র ছাপায় কেন্দ্রীয় ব্যাংক, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ সেটাও করে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, ব্যাংকের হার নির্ধারণ করে সেটাও বাংলাদেশ ব্যাংক। সোনালী ব্যাংক একটা জিনিসই করতে পারে, সেটা হচ্ছে আমাদের সে কি দিতে পারে? ঋণ দিতে পারে। নিচের কোন ব্যাংকটি সরকারি বেসরকারি যৌথ মালিকানাভুক্ত? সরকারি বেসরকারি যৌথ মালিকানাভুক্ত, সেটা হচ্ছে রূপালী ব্যাংক। কোন দুইটি প্রতিষ্ঠান একীভূত একসাথে হয়ে, এই যে বিএসবি আর বিএসআরএস, এই দুইটা একসাথে হয়ে বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কোন ক্যাটাগরিতে পড়ে? 3টি হচ্ছে বিশেষায়িত, 6টি হচ্ছে সরকারি বাণিজ্যিক। এই সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকেই, ব্যাংকগুলো 6টি, এই 6টির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশে কতটি বিশেষায়িত ব্যাংক আছে? বিশেষায়িত ব্যাংক থেকে কত প্রশ্ন আসে তুমি খেয়াল করে দেখেছো? 3টি বিশেষায়িত ব্যাংক আছে, 3টির মধ্যে 2টি কৃষি, একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, আর একটা হচ্ছে তোমার বাংলাদেশ কৃষি ব্যাংক, আর একটা হচ্ছে তোমার ওই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর একটার মধ্যে হচ্ছে প্রবাসী ব্যাংক। তাই সংক্ষেপে বলে বিশেষায়িতগুলোর মধ্যে কি থাকে? সি থাকে, এই যে এর প্রভাব বেশি থাকে। বাংলাদেশ কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য কতটি কৃষি উন্নয়ন ব্যাংক আছে? বাংলাদেশে কতটি কৃষি উন্নয়ন ব্যাংক আছে? তাহলে দেখো, এই বিশেষায়িত ব্যাংক কিন্তু 3টা, এর মধ্যে 2টা কিন্তু কৃষি, 3টা কিন্তু কৃষি নয়, 2টা কৃষি, একটা প্রবাসীদের জন্য। তাহলে অ্যান্সার হবে কৃষি উন্নয়ন ব্যাংক আছে 2টা। কৃষি নির্ভর বাংলাদেশে কত সালে কৃষি ব্যাংক চালু হয়েছে? বঙ্গবন্ধু শুরুর দিকে বলতে কত 1973 সালে এই কৃষি উন্নয়ন ব্যাংক চালু করেছেন, বাংলাদেশ কৃষি ব্যাংক চালু করেছেন। বাংলাদেশের কৃষি ঋণের প্রধান উৎস হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, সেই কৃষি ঋণ দিয়ে থাকে। নিচের কোনটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? এই বিশেষায়িত আছে মানেই তোমার বুঝতে পারছো সেখানে সি থাকবে বেশি, তাহলে সি আছে কোনটায়? দেখো তো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে সি আছে, সুতরাং এটা বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা পুলিশ ওয়েলফেয়ার, পুলিশদের একটা, বাংলাদেশ পুলিশের, আমি হচ্ছে একটু এসআই ছিলাম তো কিছুদিন, বাংলাদেশ পুলিশের একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম হচ্ছে কি? কমিউনিটি ব্যাংক। পরে এসআই চাকরি ছেড়ে দিয়ে বিসিএস শিক্ষাকেন্দ্রে জয়েন করেছে। এই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কার দ্বারা পরিচালিত? তাহলে এটা কি দ্বারা? পুলিশ দ্বারা। কমিউনিটি ব্যাংক কাদের ব্যাংক? পুলিশের ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ইউজ করে? সেটা হচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ইউজ করে। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে, বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে হচ্ছে ইসলামী ব্যাংক, আর ইসলামী ব্যাংক সেটা চালু করেছে 1983 সালে।
বাংলাদেশে কতটি ইসলামী ব্যাংক রয়েছে? আমরা পড়েছি 11টি ইসলামী ব্যাংক রয়েছে। এগুলাকে আলাদা হিসাব করা যাবে না। 3টি হচ্ছে বিশেষায়িত ব্যাংক, 44টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এই 44টির মধ্যেই হচ্ছে ইসলামী ব্যাংক 11টি, ঠিক না? আর পড়েছি 6টি পড়েছি সরকারি বাণিজ্যিক ব্যাংক, আর 9টি পড়েছি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংকের নাম কি? ইসলামী ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক। নিচের কোনটি বিদেশি ব্যাংক? হাবিব ব্যাংক। অনেকে হাবিব ব্যাংকে দেশি মনে করে, কিন্তু না, হাবিব ব্যাংক হচ্ছে বিদেশি ব্যাংক। নিচের কোনটি স্থানীয় ব্যাংক নয়, মানে বাংলাদেশের ব্যাংক নয়, তার বাংলাদেশের ব্যাংক নয় হাবিব ব্যাংক, সেটা বিদেশি ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড? আমি এটা পড়তাম মাস্টার এবং স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক হচ্ছে মাস্টার কার্ড চালু করেছে। বাংলাদেশে কার্যক্রম আছে এমন একটি বিদেশি ব্যাংকের নাম বলো। এমন একটি বিদেশি ব্যাংক হচ্ছে সিলন ব্যাংক। এই যে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এটি একটি বিদেশি ব্যাংক যেটা বাংলাদেশে কার্যক্রম চালায়। এরকম বাংলাদেশে মোট বিদেশি ব্যাংক আছে কয়টি? 9টি। কর্মসংস্থান ব্যাংকে ঋণ দেওয়ার উদ্দেশ্য কি? আত্মকর্মসংস্থান সৃষ্টি করা, যাতে তোমাকে টাকা দিবে, তোমার কোনো কর্মসংস্থান নাই, তুমি সেই টাকা দিয়ে গিয়ে কী করবে? টাকা দিয়ে গিয়ে মুরগির খামার, গরুর খামার, মাছের খামার এসব চালাবে। কত সালে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করা হয়? একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করা হয়েছে 1998 সালে। আমি তোমাদের বলেছিলাম দুইটা গুরুত্বপূর্ণ সাল, একটা সাল হচ্ছে বেগম জিয়ার জন্য খুব বিখ্যাত 1991 সাল, আর একটা সাল হচ্ছে শেখ হাসিনার জন্য 1998 সাল। বাংলাদেশের অর্থনীতির সাথে রিলেটেড অনেক কিছুই ঘটেছে এই 1991 সালে, অথবা ঘটেছে 1998 সালে। এই দুইটা সাল যদি মাথায় রাখো তোমাদের জন্য সুবিধা হবে। ব্যাট চালু 1991, মুক্তবাজার অর্থনীতি 1991, তারপরে একটি বাড়ি একটি খামার চালু কত 1998, এরপর বয়স্ক ভাতা কত 1998, এরকম অনেক সুবিধা হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্প পরবর্তীতে কি করা হয়? একটা সঞ্চয় ব্যাংক চালু করা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক চালু করা হয়। ব্যাংকটা করা হয়েছে কত 2014 সালে। এই প্রকল্পটার জন্য একটা পরবর্তী ব্যাংক চালু করা হয়েছে, সেই ব্যাংকটা 2014 সালে, তবে সেটা তফসিলি ব্যাংক নয়। বাংলাদেশ গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে আমি বলেছিলাম গ্রামীণ ব্যাংকের সাথে দুইটা সাল ইম্পর্টেন্ট। একটা সাল হচ্ছে 1976, তখন সে প্রকল্প রূপে চালু করেছে। এরপর এটা যখন ভালো করা শুরু করলো, এরপর সে 1983 সালে স্থায়ীভাবে চালু করেছে। কোন সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে গ্রামীণ ব্যাংকের আমি আগের পেজেও বলেছিলাম, আবারও বলছি, 1976 সালে এটা হচ্ছে সে প্রকল্প আকারে চালু করেছে, আর সে একদম ব্যাংক আকারে চালু করেছে 1983 সালে। অর্থাৎ যখন সেটা ব্যাংক হয়ে গেল তখন সেটা 1983, কিন্তু যখন সেটা প্রকল্প ছিল সেটা হচ্ছে 1976। তাহলে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্যোক্তা কোন প্রতিষ্ঠান? সেটা আমরা জানি গ্রামীণ ব্যাংক, সে প্রকল্প 1976 আর ব্যাংক হিসাবে 1983। বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে? তাহলে অ্যান্সার হবে কি? সেটা গ্রামীণ ব্যাংক। এই বিনা জামানতটার কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি সোনালী ব্যাংকে গিয়েছো, তুমি লোন নিতে চাও 10 লাখ টাকা, তাহলে তোমাকে কি করতে হবে? হয়তো বা কোনো একটা জমি জামা তার কাছে কি রাখতে হবে? বন্ধক রাখতে হবে। আবার ধরো আমরা সরকারি চাকরিজীবী, আমরা যখন সোনালী ব্যাংকে টাকা নিতে যাই তখন আমাদের সরকারি চাকরির উপর, সরকারি চাকরির ডকুমেন্টের উপরে কিন্তু ডকুমেন্ট কিছু সাবমিট করি, সেই ডকুমেন্ট জামানত রেখে সে কিন্তু আমাকে কি দিয়ে দেয়? টাকা দিয়ে দেয়। কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে একদম রুট লেভেলের মানুষের এই জাতীয় ব্যাংক, কিন্তু তোমার কোনো জামানত নেয় না, সে কোনো দলিল নেয় না, সে পরবর্তীতে অন্য কোনো জামানত নেয় না, কিন্তু তারা টাকা দেয়ও কম। টাকা দেয় কত? 5,000, 10,000, 15,000, 20,000 এরকম, অর্থাৎ কম দেয়, অনেক কম টাকা দেয়। ডক্টর ইউনূস যে ব্যাংক স্থাপন করে খ্যাতি অর্জন করেছেন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের গ্রামের নাম কি? প্রফেসর ইউনূসের নিজের গ্রামের নাম বাথুয়া, কিন্তু কার্যক্রম শুরু হয়েছে কি থেকে? জোবরা থেকে। ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে জোবরা থেকে, কিন্তু তার নিজের গ্রামের নাম কি? বাথুয়া। একটি বৈধ চেকের মেয়াদ কত? একটি বৈধ চেকের মেয়াদ হচ্ছে 6 মাস। একটা চেক স্বাক্ষর করার পর তোমার সেখানে 6 মাস মেয়াদ থাকে। এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট মানে হচ্ছে টাকা জমা হয়েছে, সেটা এলসি। এবার অনেকে এলসি শব্দটা বোঝে না। এলসি শব্দটা বুঝাইতে গেলে আমি একটু সংক্ষেপে বুঝাই দিই তোমাকে। এটা হচ্ছে একটা কান্ট্রি, যে কান্ট্রিটার নাম হচ্ছে তোমার চীন। তুমি এই চীনের মধ্যে, আর চীন, আর এটা হচ্ছে একটা কান্ট্রি, সেই কান্ট্রিটার নাম মোটামুটি সবাই জানো। এই কান্ট্রিটার নাম হচ্ছে কি? বাংলাদেশ। এখন তুমি বাংলাদেশ আর চীনের মধ্যে কি করতে চাও? চীন থেকে তুমি আনতে চাও, ইম্পোর্ট করতে চাও। কি ইম্পোর্ট করতে চাও? যে কোনো একটা কিছু। ধরো চীন থেকে আমরা খেলনা ইম্পোর্ট করবে। তুমি যে চীনে খেলনা ইম্পোর্ট করবে, এখন তুমি তো তাকে কি পাঠাবে? ডলার পাঠাবে। এখন তুমি যে ডলারটা পাঠাবে, কিভাবে পাঠাবে? তুমি কি তাকে হাতে হাতে ডলার দিবে? তুমি তো চীনে যাওনি, তুমি তো দেশে বসে আছো, ডলারটা কিভাবে পাঠাবে? তখন একটা মাধ্যম দরকার হয়। তুমি কিভাবে পাঠাবে, আবার সে কিভাবে রিসিভ করবে, এটা একটা মাধ্যম দরকার হয়। এই মাধ্যমটা হচ্ছে ব্যাংক। এবার তুমি বাংলাদেশের একটা ব্যাংকে গেলা, মনে করলা পূবালী ব্যাংক, একটা বেসরকারি ব্যাংকে তুমি গেলা, পূবালী ব্যাংকে তুমি গেলা। আর চীনের একটা ব্যাংক আছে, মনে করো সাংহাই ব্যাংক, সেই সাংহাই ব্যাংক।
এবার কি করবে জানো, তুমি গিয়া এই পণ্যের মূল্য, মনে করো এই পণ্যের মূল্য হচ্ছে খেলনার মূল্য 5 কোটি টাকা, তুমি গিয়া এই 5 কোটি টাকার সমপরিমাণের ডলার তুমি এই ব্যাংকের মধ্যে কি করবা, ডলারটা দিবা। যখন তুমি ডলারটা এই ব্যাংকের মধ্যে পোয়ালি ব্যাংকে জমা দিবা, তখন পোয়ালি ব্যাংক বলবে যে আমার কাছে এই 5 কোটি টাকা কি হয়েছে, জমা হয়েছে। তো যেহেতু জমা হয়েছে, সে এই যে জমার যেই ডকুমেন্টটা, এই জমার ডকুমেন্টটা সে কি করবে, সে পাঠাবে কাকে, এই ব্যাংক অ্যাকাউন্টে, সাংহাই অর্থাৎ চীনের ব্যাংকটাকে পাঠাবে। এবার চীনের ব্যাংক আবার এই ডকুমেন্টটা পাবে। এই ডকুমেন্টটা পাওয়ার পর সে বলবে যে আমি ডকুমেন্ট কি পেয়েছি। সে যে ডকুমেন্টটা পাইছে এটা আবার জানাবে চীনের নাগরিককে। তখন এই চীনের নাগরিক কি করবে জানো, এই চীনের নাগরিক তখনও কিন্তু টাকা উঠাবে না। তখন এই চীনের নাগরিক তোমার খেলনাটা আবার কি করবে, শিপের মধ্যে দিয়ে দিবে, শিপের মধ্যে পাঠিয়ে দিবে তখন তোমার দেশে। এবার যখন সে এই তোমার খেলনাটা যে শিপের মধ্যে দিয়েছে, সে আবার এই ডকুমেন্টগুলো গিয়া ব্যাংকে জমা দিবে। অর্থাৎ ব্যাংক আবার এই ব্যাংকে জানাবে যে তোমার যে খেলনা পাঠানোর কথা, সেই খেলনা কিন্তু সে শিপের মধ্যে কি ছেড়েছে। তাহলে দেখো, এই লোক দেয় টাকার গ্যারান্টি যে আমি টাকাগুলা পাইছি, আপনার কোনো সমস্যা নাই। এই লোক দেয় আবার মালের গ্যারান্টি যে হ্যাঁ ঠিক আছে, আপনি যেই মালের জন্য টাকাগুলা আপনার কাছে রেখেছেন, সেই মাল কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, আমি আপনার মালের গ্যারান্টি দিলাম। তাহলে এই ব্যক্তির পক্ষে এপাশের ব্যাংক দেয় মালের গ্যারান্টি, মালের ডকুমেন্ট, আর এপাশের ব্যাংক বাংলাদেশি ব্যক্তির ক্ষেত্রে দেয় কি, টাকার গ্যারান্টি যে আমি টাকা পায়ে গেছি, সমস্যা নাই, আপনি যদি এক্সপোর্ট করে ফেলেন তাহলে এই টাকা মার যাবে না। এইটাকেই বলা হয় লেটার অফ ক্রেডিট। তাহলে লেটার অফ ক্রেডিটগুলো কে দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো দেয়। তাহলে এই লেটার অফ ক্রেডিট কিন্তু একটা ব্যাংকে দিলে হবে না, লেটার অফ ক্রেডিট দুইটা ব্যাংকের লাগে। এটাকে আমরা বলি এলসি খোলা। তাই যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা সবসময় এলসি কথাটা বলে। নিচের কোন পরিভাষাটি আমদানি এবং রপ্তানি খাতে সম্পর্কিত, তাহলে অ্যান্সার হবে কি এলসি। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। কিসের জন্য ব্যাংকের প্রত্যয়নপত্র ব্যবহৃত হয়? প্রত্যয়নপত্র ওই যে ব্যাংক বলল যে আমি টাকা পাইছি, আপনি সমস্যা নেই, আপনি আমাকে মাল পাঠাতে পারেন। আবার ওই দেশের ব্যাংক বলবে হ্যাঁ ঠিক আছে, আমি মাল পাঠিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, মাল পাঠিয়ে দিয়েছি, আপনি টাকা পাঠাতে পারেন। এটা হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো পণ্য আমদানি করার ক্ষেত্রে প্রত্যয়নপত্র লেটার অফ ক্রেডিট কে ইস্যু করে? এটা ইস্যু করবে, লেটার অফ ক্রেডিট ইস্যু করবে ব্যাংক ইস্যু করবে, বুঝতে পারছো? আমদানিকারক কিন্তু পারবে না, আমদানিকারককে একটা ব্যাংকের সহায়তা নিতে হবে, সে পারবে না। আবার যে রপ্তানি করবে সেও পারবে না, তাকেও একটা ব্যাংকের সহায়তা নিতে হবে। কোনো ধরনের হিসাবে আমানতকারীকে কোন সুদ দেওয়া হয় না? দেখো, আমরা সাধারণত 3 ধরনের হিসাব করি। একটা হচ্ছে চলতি হচ্ছে কি তুমি যে কোনো মুহূর্তে টাকা উঠাইতে পারবা। আরেকটা করে হচ্ছে সঞ্চয়ী হচ্ছে মাঝ বরাবর, এটাতে অল্প সুদ দেয়। আরেকটা হচ্ছে স্থায়ী আমানত, যেমন ধরো 10 বছর 20 বছরের জন্য তুমি টাকা উঠাইতে পারবা না। চলতি মানে তুমি যখন তখন টাকা উঠাইবা, এটার মধ্যে কখনো সুদ হয় না। কিছু ব্যাংক হালকা কিছু পরিমাণে দেয়, আর সঞ্চয়ীতে হালকা একটু সুদ পাওয়া যায়। আর হচ্ছে যে স্থায়ী হচ্ছে 10 বছর 20 বছরের জন্য তুমি এখানে টাকা উত্তোলন করাইতে পারবা না, এটার মধ্যে সুদ বেশি। তাহলে এটা একটা অসুবিধা হচ্ছে তুমি যখন তখন টাকাটা নিতে পারবা না। আবার এটা একটা সুবিধা হইলো, এটার মধ্যে সুদ কি বেশি। আর চলতিতে সুদ জেনারেলি নাই, কিছু ব্যাংক হয়তো অল্প দিলেও দিতে পারে, আর সঞ্চয়ীতে মাঝামাঝি। তাই আমরা যে অ্যাকাউন্টসগুলো করি এগুলো বেশিরভাগ চলতি বা সঞ্চয়ী হয়। এখন দেখো, কোন ধরনের হিসাবে আমানতকারীকে যে টাকাটা রাখছে কোনো সুদ দেওয়া হয় না, তাহলে কি হবে বলো তো? চলতি হিসাবে কোনো কি নাই, সুদ নাই। এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে চলতি হিসাবে কি হবে না, সুদ হবে না। কোন ধরনের হিসাব? সর্বনিম্ন মুনাফা দেয়। আবার যদি বলা হয় সর্বনিম্ন মুনাফা দেয়, তাহলে সেটার অ্যান্সার হবে কি, চলতি হিসাব। তারপর দেখি কোন ধরনের হিসাবে গ্রাহক কোনো লেনদেন করতে পারেন না। তাহলে লেনদেন করতে পারবে না, সেটা হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবে তোমার কোনো লেনদেন নাই, 10 বছর 5 বছর 15 বছরের জন্য কোনো লেনদেন করতে পারবে না, তবে সুদ বেশি দিবে অনেক। উচ্চ মুনাফা পেতে হলে কোন ধরনের হিসাবে টাকা জমা রাখতে হবে? স্থায়ী হিসাবে দীর্ঘ সময়ের জন্য টাকা জমা রাখতে হবে। দেউলিয়া কে? অর্থাৎ যে ঋণ পরিশোধ করতে পারে না তাকে বলা হয় দেউলিয়া। দেউলিয়া কি মুখে বললে হবে না, কাগজে কলমে দেউলিয়া হতে হবে। বিইএফটিএন, এটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর একটা সুন্দর মাধ্যম। ইলেকট্রনিক্সের মাধ্যমে, এই কম্পিউটারের মাধ্যমে পাঠানো হয়। তাহলে এটা হবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। অর্থাৎ ডাইরেক্ট টাকা যাবে না, শুধু টাকার ইনফরমেশন যাবে কম্পিউটারের মাধ্যমে, নেটওয়ার্ক, সেটাকে বলা হয় বিইএফটিএন। দেশে মোট কতটি এজেন্ট ব্যাংকিং আছে? বর্তমানে দেশে 31টি এজেন্ট ব্যাংকিং আছে। আচ্ছা, তো অবশেষে আমাদের 4 ক্লাসের শেষ ক্লাস আজকে শেষ করতে পারলাম। বাংলাদেশ ব্যাংক নিয়ে যত প্রশ্ন আছে আশা করি অধিকাংশ প্রশ্নই এখানে সমাধান হবে। তবে যারা অনেক বেশি বিদ্যুৎসাহী মানুষ, তাদের সাথে তো আর আমাদের এই ছোট 1 ঘন্টার ক্লাসের তুলনা হয় না। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।